ওই ছোট লোকের বাচ্চা, তুই আমার বেডে বসলি কেন? প্রমি, এগুলো কি বলছো? আমি তো তোমার স্বামী। স্বামী আর তুই? আমি তোকে আমার স্বামী মানি না। আরে তুই তো আমাদের বাড়ির চাকর হওয়ারও যোগ্য নস। তাহলে আমি বিয়ে কেন করলে? তখন তো না করে দিতে পারতে। তখন না করলে বাবার সম্মান নষ্ট হতো, তাই তোকে বিয়ে করলাম। শোন, কখনো আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবি না। আমি তোকে কোনোদিনও স্বামী হিসেবে মানব না। খুলনা থেকে ঢাকায় যাচ্ছি, উদ্দেশ্য লেখাপড়া। নিজের ব্যাপারে বলার মতো কিছুই নেই। আমি অনাথ, তবে একসময় সবাই ছিল, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় সবাইকে ছাড়তে হয়। ছোট থাকতে আমার কাকার সব কিছু নিজের করে আমায় ঠেলে দিয়েছিল অনাথ আশ্রমে। সেখানে থেকে বাবার এক বন্ধুর সাহায্যে লেখাপড়া চালিয়েছি। বাবার বন্ধুর নাম শফিক চৌধুরী। আমার ইন্টার শেষ, ভালো রেজাল্টও করেছি, তাই উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও ঢাকায় নতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক শফিক আঙ্কেলের বন্ধু, তিনি আমাকে তার সাথে দেখা করতে বলেছেন। তাই ঢাকা পৌঁছে আগে চলে গেলাম তার কাছে। ও হ্যাঁ, আমার নামটা তো বলা হলো না। আমার নাম হৃদয়, গ্রামের অতি সাধারণ ছেলে। পুরনো কাপড় যা সাধারণ মানুষ ইতিমদের দিয়ে থাকে সেগুলো গায়ে। ঠিকানা অনুযায়ী এসে পৌঁছালাম এক বিশাল অট্টালিকায়। দারোয়ান আমায় ভিতরে যেতে দিচ্ছিল না। কেনই বা দেবে? আমার চেয়ে হয়তো বাড়ির কাজের লোকগুলো গেট আপ অনেক ভালো। নিরাশ হলাম না, নিচে অপেক্ষা করতে লাগলাম। কাছে ফোনও নেই যার দ্বারা শফিক আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারি। যাই হোক, বিকেল পর্যন্ত বাড়ির সামনে বসে থাকলাম। বিকেলে এক লোক আমায় জিজ্ঞাসা করলো, তুমি কে বাবা? জি আমি হৃদয়। এখানে কি চাই বাবা? জি আমি রাশেদ স্যারের সাথে দেখা করতে এসেছি। তুমি কি খুলনা থেকে এসেছো? শফিক তোমায় পাঠিয়েছে? জি, শফিক আঙ্কেল আমাকে পাঠিয়েছে, কিন্তু আপনি জানলেন কি করে? আমি রাশেদ আলম। তুমি যার সাথে দেখা করতে এসেছো আমি সে। তা তুমি ভিতরে না গিয়ে এখানে কেন বসে আছো? আসলে স্যার ধারণা আমায় দেখে ঢুকতে দিচ্ছিল না, তাই বাহিরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। ও, আমারই ভুল। আমার ওকে তোমার ব্যাপারে বলে রাখা উচিত ছিল। আচ্ছা, ভিতরে আসো। তারপর আমি তার বাড়িতে ঢুকলাম। খুব বড় আর সুন্দর বাড়ি। ভিতরে গিয়ে তিনি আমায় বসতে বললেন, আমি বসলাম। শফিক তোমার ব্যাপারে সবই বলেছে, আর আমি তোমার রেজাল্টও দেখেছি। আমি তোমার বাবাকে চিনতাম, অনেক ভদ্রলোক ছিলেন তিনি, অনেক উপকার করেছেন আমার। আজ তোমার জন্য কিছু করতে পেরে নিজের কাছে একটু আনন্দ লাগছে। তোমার ভর্তি পরীক্ষা আর 15 দিন আছে। আমি নিজেই তোমার প্রয়োজনীয় বইয়ের ব্যবস্থা করে দিব। তুমি তোমার প্রস্তুতি শুরু করে দিও। জি আঙ্কেল। রহিম, হৃদয়কে ওর রুমটা দেখিয়ে দে। একজন কাজের লোক ইশারা করে বলল, যাও বাবা, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নাও। জি। আমি চলে আসলাম। বেশ ভালোই একটা রুম। এই জন্য আমার মতো অনাথের কাছে স্বপ্নের মতো। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, সত্যি কি আজব দুনিয়া। নিজের রক্তের সাথে সম্পর্কিত মানুষগুলো আমায় অনাথ করে জীবনযাপন করতে বাধ্য করলো, আর সব কিছু নিয়ে নিল। আর কিছু অপরিচিত মানুষ আমায় অনাথ জীবন থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। এনে দিতে চাইছে অনেক কিছু, দেখাতে শেখাচ্ছে স্বপ্ন। সত্যি সমাজে কিছু মানুষের মধ্যে মানবতা নামের আজকের সমাজের মরিচিকা এখনও বেঁচে আছে। কিন্তু একজন অপরিচিত মানুষ আমার জন্য আর কত করবে? আমি অপরিচিত হওয়ার পরেও জায়গা দেয় নিজের ঘরে, 3 বেলা আহারের ব্যবস্থাও করে। তার কাছ থেকে আর কিছু কিভাবে চাই আমি? আমার লেখাপড়া চালাতে গেলেও তো টাকা প্রয়োজন, আর তা আমি শফিক আঙ্কেল বা রাশেদ আঙ্কেলের কাছ থেকে কিছুতেই নিতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে। আর এছাড়া কাপড় পরে ঢাকায় চলাচল করাও সম্ভব না। এতে আমার কিছু না হলেও রাশেদ আঙ্কেলের মানহানি হবে, কারণ তিনি আমায় আশ্রয় দিয়েছেন। আর আমার দ্বারা আমার উপকারীর কোনো ক্ষতি হোক, এটা আমি কখনোই চাই না। যাই হোক, কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে ফ্রেশ হয়ে দেখি টেবিলে কিছু বই রাখা আছে। তার মানে এগুলো রাশেদ আঙ্কেল রেখে গেছেন। আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম। হঠাৎ করে রাশেদ আঙ্কেল, বাবা, রাতের খাবারটা খেয়ে তারপর আবার পড়তে বসো। এখন আসো। আঙ্কেলের কথা শুনে বাইরে তাকে দেখে রাত হয়ে গেছে, তাই আঙ্কেলের সাথে চলে গেলাম খাবার টেবিলে। একটা জিনিস লক্ষ্য করলাম, আমি বাড়ি আসার পর থেকে আঙ্কেলও কিছু কাজের লোক ছাড়া আর কাউকে দেখলাম না। তাই খাবার টেবিলে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল বাড়িতে কি আপনি একাই থাকেন? মানে আন্টি কি দেখছি না? তোমার আন্টি তার বাবার বাড়ি গেছে, কিছুদিন সেখানেই থাকবে। তার এখানে আস্তে আস্তে হয়তো তোমার অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাবে। ও আচ্ছা। তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম, আর কিছুক্ষণ বই পড়ে তারপর ঘুমিয়ে পড়লাম। আসলে এখন স্বপ্ন পড়ালেখা করে অনেক বড় কিছু করার, অনাথ বাদেও নিজের একটা পরিচয় করতে চাই। এভাবেই চলছিল দিনগুলো। দেখতে দেখতে অ্যাডমিশন টেস্টে চলে আসলো। খুব ভালো হয়েছে পরীক্ষা। এখন মূল সমস্যা হচ্ছে ভর্তি ফি। আমার দ্বারা এখন এত টাকা জোগাড় করা সম্ভব না। চাকরির খোঁজ করতে লাগলাম, কিন্তু জানা ছিল না এত ছোটোখাটো একটা চাকরির জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হয়। একরা 27 নিয়ে ফিরে আসি প্রতিদিন।
দেখতে দেখতে অ্যাডমিশন টেস্টের রেজাল্টও চলে আসে। আল্লাহর রহমতে ভালো রেজাল্টও করেছি, যার কারণে অনেক সুবিধাই পাওয়া যাবে। এখন কথা হচ্ছে ভর্তি হওয়া। আজও চাকরির আশায় বেরিয়েছিলাম, ফলাফল শূন্য। রাতে বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম, মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাতে আঙ্কেল খাওয়ার জন্য ডাকলেন, আমি চলে গেলাম খাবার টেবিলে। শোনো, কাল তোমার প্রয়োজনীয় বই আমি এনে দেব। আর হ্যাঁ, তোমার ভর্তি ফি জমা দেওয়া হয়ে গেছে। আঙ্কেল, আপনি আমার জন্য অনেক করেছেন। কারণ তোমার বাবার কাছে যে আমি চিরঋণী, সেই ঋণের বোঝা কিছুটা হলেও হালকা করার চেষ্টা করছি কেবলমাত্র। কিন্তু আমি আপনার কাছ থেকে এর বেশি কিছু নিতে পারবো না। আপনি বাবার ঋণ শোধ করতে গিয়ে আমায় ঋণী বানিয়ে ফেলছেন। আমি এই ঋণগুলো কিভাবে মেটাবো? আঙ্কেল, আপনি আমায় আরেকটু উপকার করে দিতে পারবেন? কি বলো? আমাকে একটা ছোটোখাটো জবের ব্যবস্থা করে দিতে পারবেন? জব করলে তুমি লেখাপড়া করবে কিভাবে? না, তোমার জব করা লাগবে না। তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি বরং দুটো টিউশনি করাও। আচ্ছা, আমি তোমায় দুজন স্টুডেন্ট ব্যবস্থা করে দেব। তোমার নিজের পড়ার পাশাপাশি তাকেও পড়িয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। আর হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, কাল তোমার আন্টি আর প্রমি আসছে। আঙ্কেল, প্রমিকে? প্রমি হচ্ছে আমার মেয়ে, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কাল ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিব। জি আঙ্কেল। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। এখানে আসার পর থেকে আঙ্কেল আমায় বেশ কিছু টাকা দিয়েছিলেন, সেগুলো দিয়ে কিছু শপিং করতে হবে। আঙ্কেলের বাড়ি এভাবে থাকা যাবে না, আর এভাবে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাবে না। তাই ভাবলাম কাল সকালে মার্কেটে যাব। রাতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে আঙ্কেলের সাথে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। এরপর কিছু কেনাকাটা করে বাড়ি ফিরলাম। কলিং বেল বাজিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল। আমি তাকিয়ে তো অবাক, এ কি মানুষ নাকি সাক্ষাৎ কোনো রূপকথার পরী? দরজার ওপাশে যেন কোনো রূপকথার পরী দাঁড়িয়ে আছে। তার চোখ, তার ঠোঁট, ঘন কালো চুল, টোল পড়া গাল, যেন তার কোনো তুলনাই হয় না। ও হ্যালো, ও হ্যাঁ, বলুন। কে আপনি? আর এখানে কি চাই? জি, আমি এ বাড়িতেই থাকি। ও, এটা আমাদের বাড়ি। হতে পারে, কিন্তু আমি এখানেই থাকি। কে এলো রে মা? মেয়েটা আঙ্কেলকে বলল, চিনি না বাবা, বলছে এ বাড়িতেই থাকে। আরে এ তো হৃদয়। প্রমি, এ হলো হৃদয়, আমাদের সাথেই থাকবে। প্রমি আমাকে উদ্দেশ্য করে বলল, আসুন, ভেতরে আসুন। আমি বাড়ির ভিতরে গেলাম। রাতে খাবার টেবিলে আন্টির সাথে আমার পরিচয় করে দিল। সবাই আমায় মেনে নিল, কিন্তু প্রমির দিকে দেখে মনে হলো ও খুশি নয়। যাই হোক, আমি ব্যাপারটাকে বেশি পাত্তা দিলাম না। কিছুদিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে গেল। আজ প্রথম ক্লাস, তাই সকাল সকাল ফ্রেশ হয়ে সবার সাথে ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। শহরে আমার মতো একটা গ্রামের খ্যাত এতিম ছেলে কখনো কখনো নিজের কাছে অদ্ভুত মনে হয়, কারণ আমার মতো একটা এতিম ছেলের এমন অবস্থায় অবস্থান করা সত্যি যেন কাল্পনিক মনে হয়। যাই হোক, ক্লাসে গেলাম। অনেক নতুন মুখ। প্রথমে ক্লাসে স্যার সবার সাথে পরিচয় করে দিল, কিন্তু কোনো বন্ধু হলো না। ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক। যেই মানুষটার পরিচয়ে আমি একজন এতিম, যে অন্যের আশ্রয়ে থাকে এবং নিজের কোনো পরিচয় নেই, সেই মানুষটির সাথে কী বা বন্ধুত্ব করতে চায়, যেখানে অন্যরা বলছে আমার বাবা ডাক্তার, আমার বাবা অধ্যাপক, আমার বাবা বড় ব্যবসায়ী। নিয়তি। সে যাই হোক, ক্লাস শেষ করে বাইরে আসলাম। মনে করতে লাগলাম সেই দিনগুলো। তখন আমার বয়স ছিল 5 বছর। কতটা ভালো ছিল সেই দিনগুলো। মা নিজেতে আমায় খাইয়ে দিত, রাতে আমায় ঘুম পাড়িয়ে দিত, মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতাম। মা আমায় অনেক গল্প শোনাতো। বাবার আমি দুজনে মিলে ফুটবল খেলতাম। কিন্তু কপালটা দেখুন, নিয়তি সব কিছু ছিনিয়ে নিল আমার থেকে। বাবা মার মৃত্যুর পর আমার কাকা আমার বাবার সকল সম্পত্তি নিজের করে নেয়। কাকাকে বলেছিলাম, আমাকে তোমার কাছে রেখে দাও, আমি অনাথ আশ্রমে থাকতে পারবো না, আমি অনাথ নই, তোমরা আছো তো আমার। কিন্তু সেদিন তারা আমার কোনো কথাই শুনেনি। খোদার উপর কোনো অভিযোগ নেই আমার। তিনি আমায় ভালোই রেখেছেন। হয়তো মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু তাদের মিস করিনি। আমি যখন বালিশে মাথা রাখতাম, মনে হতো আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার কানে মায়ের কণ্ঠ ভেসে আসতো, যেন মা আমায় বসে বসে গল্প শোনাচ্ছে। মা বাবার কথা মনে পড়তে নিজের অজান্তে চোখে পানি চলে আসে। এখনকার সমাজে একটা জিনিস ভালোই লক্ষ্য করলাম, এখনকার মায়েরা সন্তানদের আর গল্প শোনায় না, খাইয়া দেয় না। বাবাগুলো সব টাকার পেছনে ছোটে, ভাবে না তার পরিবার চায় তার একটু ফোটা সঙ্গ। তার ছেলে মেয়েগুলো বোঝে না মা বাবার সঙ্গ। এদের দেখে মনে হয় যদি আমারও মা বাবা থাকতো, হয়তো আমিও এদের মতো হয়ে যেতাম। তারা নেই বলে হয়তো আমি তাদের সঙ্গ মিস করছি। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, বাড়ি ফিরে আসলাম। অবশ্য আমার বাড়ি নয়, রাশেদ আঙ্কেলের বাড়ি, যার ছাদের নিচে খোদা আমার মাথা রাখার জায়গা করে দিয়েছে। আজ দুপুরে খেতে ইচ্ছে করলো না। আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বই নিয়ে বসে পড়লাম। আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু হলো এই বইগুলো। এটা কখনো আমার সঙ্গ ছাড়েনি। রাতে প্রমি আমার জন্য খাবার আনলো। আমি জানি প্রমি ইচ্ছে করেই আমায় ডাকে না। আঙ্কেলের আদেশের ফলে অনিচ্ছা সত্ত্বেও আমায় ডাকতে হয়। খাবার টেবিলে চলে গেলাম। বাবা হৃদয়, তোমার জন্য দুটো টিউশনির ব্যবস্থা করেছি,
পাশের 22 নম্বর বাড়িতে একটা ছেলে আছে, ইন্টার ফার্স্ট ইয়ারে, খুব ভালো ছাত্র। তুমি জাস্ট ওকে একটু গাইড করবে। জি আচ্ছা। আর আরেকজন? আরেকজন হচ্ছে আমাদের প্রমিকে। কি প্রমিকে? কিন্তু আঙ্কেল প্রমিকে তো আপনি নিজেই আমার থেকে ভালো গাইড করতে পারবেন। আর প্রমির কোনো জায়গায় সমস্যা হলে এমনি যেহেতু আমার কাছ থেকে দেখে নিতে পারবে, তার জন্য ওকে আমার কাছে টিউশন দেওয়া লাগবে কেন? আমি জানি, আমি নিজেও প্রমিকে গাইড দিতে পারবো, কিন্তু সারাদিন ক্লাস করে আমার খুব ক্লান্ত লাগে, তাই আর প্রমিকে সময় দেওয়া হয়ে ওঠে না। আর এইবার ওর ইন্টার পরীক্ষা রয়েছে, তাই আমি চাই তুমি ওকে গাইড করো। আমি জানি তুমি ওকে গাইড করলে ও ভালো রেজাল্ট করবে। তুমি না করো না বাবা। আমার আর কিছু বলার থাকে না, তাই মেনে নিতে হয়। পরদিন থেকে পাল্টে যায় আমার রুটিন। সকালে বেরিয়ে যায় টিউশনি পড়ানোর জন্য, তারপর সেখান থেকে ক্লাস করে বিকেলে বাড়ি ফেরা এবং সন্ধ্যায় প্রমিকে পড়ানো। প্রমিকে দেখলেই যেন নিজের অজান্তে ওর মায়ে জড়িয়ে যেতে ইচ্ছে করে। আমি দিন দিন ওর মায়ে নিজেকে জড়িয়ে ফেলেছি। ওর মুখটা আমায় খুব টানে, মন চায় আলতো করে একটা ভালোবাসা পরশ এঁকে দিই, কিন্তু পারলাম না, কারণ প্রমি আমায় একদম সহ্য করতে পারে না। আমি যেন ওর চোখের কাঁটা। যাই হোক, ওর প্রতি আমার নীরব ভালোবাসা কোনোদিনও প্রকাশ করতে পারবো না জানি। আমি জানি এই ভালোবাসা কখনো বাস্তবে রূপ নেবে না। কোনো বাবা তার মেয়েকে কী করে অনাথের হাতে তুলে দেবে, যার মাথা গোছার জন্য নির্দিষ্ট কোনো ঠিকানাই নেই। তবু আমার মনটাকে মানাতে পারি না। ওর মুখটা দেখলেই যেন আমার সকল বাধাগুলোই দুর্বল হয়ে যায়। আমি যেন হারিয়ে যেতে চাই ওর মাঝে। দিনগুলো ভালোই কাটছে। এখন আমার একটা ভালো বন্ধু হয়েছে, ওর নাম সুমন। বড়লোক বাবার একমাত্র সন্তান, কিন্তু সাধারণভাবে থাকতে পছন্দ করে। আর ওর এই সাধারণতার কারণেই ও আমার সাথে বন্ধুত্ব করে। ও যদি অন্য সব বড়লোক বাবাদের ছেলের মতোই হতো, তবে হয়তো কোনোদিন আমার পাশেও আসতো না। ছেলেটা অনেক ভালো। ও কিছুটা আমার মতো অনাথ। কিছুটা অনাথ বলার কারণ আছে, ছোটোবেলায় মাকে হারায়। আর বাবা যদিও কথা ভেবে বিয়ে করেনি, কিন্তু সম্পদ উপার্জনের নেশায় নিজের সন্তানকে সময় দিতে পারে না। তাই কিছুটা আমার মতোই। আমরা দুজনই একদম ভাইয়ের মতো, খুব কেয়ার করে আমার। সকালে ফ্রেশ হয়ে টিউশনি করে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। টিউশনির কারণে সকালে ব্রেকফাস্টও করা হয় না। ইউনিভার্সিটিতে পৌঁছতেই সুমনের সাথে দেখা হয়। কি রে ভাই, কি খবর? হ্যাঁ রে ভাই, ভালো। তোর কি খবর? এই তো ভাই পুরাই ঝাঁকানাকা। চল ক্যান্টিনে চল, কিছু খেয়ে আসে। না রে ভাই, ভালো লাগছে না, তুই যা। আমি জানি তুই সকালে কিছু খাসনি, চল। দেখ সুমন, তুই কেন আমাকে নিয়ে এত চিন্তা করিস বল? কারণ তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। চল, আমিও এখনো কিছু খাইনি, চল ব্রেকফাস্ট সেরে আসে। চল। সুমন সারাক্ষণ পাশে থেকে খুব ভালো সময় কাটে আমার। খোদার কাছে আর কী বা চার থাকতে পারে, নাচেতে এই সব দিয়ে দিল আমায়। সত্যি নিজেকেও খুব ভাগ্যবান মনে হয়। ক্লাস শেষ করে সুমনের সাথে একটু ঘুরে বাড়ি চলে আসলাম। ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম, আর সন্ধ্যায় প্রমিকে পড়াতাম। এভাবেই থাকতে থাকতে আমার দিন দিন প্রমিকে অনেক ভালোবেসে ফেলি, কিন্তু কোনোভাবে আমি তা প্রকাশও করি না বা প্রকাশ করার চেষ্টাও করি না। শুধু নীরবে ভালোবেসে গেছি। কিন্তু প্রমির কাছে আমার কোনো পরিবর্তন হয়নি। ও এখন আমায় সহ্য করতে পারে না। একান্ত ঠেকায় না পড়লে ও আমার সাথে কথা বলে না। এভাবেই চলতে থাকে দিন। দিন কেটে মাস, আর মাস কেটে বছর। প্রমির পরীক্ষা কোন শেষ। আঙ্কেল যে প্রমিকে বিয়ে দিয়ে দিতে। প্রমিরও এতে কোনো আপত্তি দেখলাম না। প্রমির বিয়ের কথা শুনে নিজের মনের মধ্যে কেন যেন একটা ব্যথা অনুভব করলাম। হয়তো এটা এতদিনের জমানো ভালোবাসা হারানোর ব্যথা। কিন্তু এখানে আমার কিছু করার নেই, কিছু বলতে পারি না, কারণ আঙ্কেল আমায় অনেক ভরসা করে। আমায় আশ্রয় দিয়েছেন নিজের ঘরে। প্রমির জন্য ছেলে দেখা হয়। ছেলে খুব বড় ঘরের, দেশের বাইরে থাকে। প্রমিরও ছেলেটাকে পছন্দ হয়। বিয়ের আয়োজনও করা হলো। বাড়ির সবাই অনেক খুশি, আর সবার খুশি দেখে নিজের মুখের হাসি রাখার চেষ্টা করছি। দেখতে দেখতে প্রমির বিয়ের দিনে চলে আসলো। আজ প্রমির বিয়ে। প্রমিকে দেখে বোঝা যায় ও অনেক খুশি। বাড়ি ভর্তি অনেক লোক। এখন বাড়িতে উৎসবমুখ পরিবেশ বিরাজ করছে। সবার মুখে হাসি। নিজের একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখেনি রাশেদ আঙ্কেল। প্রমি অনেক খুশি নিজের নতুন জীবনের সূচনার কথা ভেবে। আর এই সবার মাঝে একা আমি শুধু অভিনয় করেই যাচ্ছি ভালো থাকার। ভেতরটা যেন শেষ হয়ে যাচ্ছে। কিভাবে বলি, আঙ্কেল আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি আপনার কাছ থেকে ওকে ভিক্ষা চাইছি। ওকে প্লিজ আমার হাতে তুলে দিন। যেখানে আমি নিজেই তার বাড়িতে আশ্রয় থাকি। কিভাবে প্রমিকে বলি, প্রমি অনেক ভালোবাসি তোমায়, আমায় ছেড়ে যেও না। কথা দিলাম শরীরে শেষ বিন্দু পর্যন্ত রক্ত থাকা পর্যন্তই তোমায় খুশি রাখার চেষ্টা করব, যেখানে প্রমি আমায় দেখতেই পারে না। সত্যি এ যেন এক কঠিন দহন, যা আমার ভেতরটাকে পুরো শেষ করে দিচ্ছে। আজ প্রমির বিয়ে হয়ে যাওয়ার পরেই আমি আঙ্কেলের বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক করলাম এটাই। এখন চলে গেলে আঙ্কেল নিজেও খারাপ ভাববে। তাই বিয়ের অনুষ্ঠান সর্বদাই আঙ্কেলের সঙ্গ দিতে লাগলাম। এদিকে বরসার সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু বরের কোনো খোঁজ খবর নেই। আঙ্কেল অনেক ফোন দিচ্ছে, কিন্তু বরের বাড়ির লোকজন কেউ ফোন তুলছে না। বরের বাড়ি থাকা আমাদের এক লোকের দ্বারা জানতে পারা গেল বর নাকি বিদেশে অনেক বেআইনি কাজ করত, যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে।
এ খবর পাওয়া মাত্রই বিয়েবাড়ি আনন্দ যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। আঙ্কেল ভেঙে পড়েন। নিজের একমাত্র মেয়েকে কিনা এমন একটি ছেলের হাতে তুলে দিতে যাচ্ছিল যে কিনা নিজেই অসৎ, সে কিনা নিজেই নিজের মেয়ের জীবন ধ্বংস করতে যাচ্ছিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আন্টিরও মন খারাপ নিজের একমাত্র মেয়ের বিয়ে এভাবে ভেঙে যাওয়ার কারণে। আঙ্কেলকে আমি ধরে একটা সোফায় বসিয়ে দিলাম। সে কিছুক্ষণ চুপচাপ বসে ভাবলেন, তারপর উঠে সবার সামনে যা ঘোষণা করলেন তার জন্য আমি কেন কেউ প্রস্তুত ছিলেন না। শান্ত হন আপনারা। আল্লাহ আমার মেয়ের জীবনটা ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন। শুধু ক্যারিয়ার দেখেই আমি আমার মেয়েটাকে একটা অসৎ ব্যক্তির হাতে তুলে দিতে যাচ্ছিলাম। কখনো খোঁজ নেইনি ছেলেটা কেমন। আল্লাহ আমার চোখ খুলে দিয়েছেন। ক্যারিয়ার তো মানুষই তৈরি করে, আর সেই মানুষটার যদি একটা মন থাকে তবে সে তো প্রকৃত সফল ব্যক্তি। আমি আমার মেয়ের বিয়ে কোনো সম্পদশালী ছেলের সাথে দেব না। এমন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব যে দায়িত্বশীল, সৎ এবং অবশ্যই একজন ভালো মানুষ। আমার মেয়ের বিয়ে আজই হবে। এই অনুষ্ঠানের মাধ্যমেই আমার মেয়ের বিয়ে সম্পূর্ণ করতে চাই। আর আমার মেয়ের বিয়ে হবে হৃদয়ের সাথে। রাশেদ আঙ্কেল সবার সামনে এমন একটা ঘোষণা করলেন। আঙ্কেল কিন্তু আমি কেন? আমার তো অনেক ভালো ছেলেও আছে, যাদের ভালো একটা পরিবার আছে। তা বাদ দিয়ে কেন আমার মতো অনাথের হাতে আপনি নিজের মেয়েকে তুলে দিতে চাচ্ছেন? কে বলল তুমি অনাথ? আমরা তো আছি তোমার। আর আমি জানি আমার প্রমির জন্য আমি তোমার থেকে ভালো ছেলে আরেকটা বাঁচতে পারবো না। আমাকে যদি নিজের বাবার মতো সম্মান করে থাকো তবে তুমি এই বিয়েতে অমত করো না। কিন্তু আঙ্কেল, প্রমিকে আমায় মেনে নেবে? ওকে তো একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত। প্রমি অমত করবে না। ও কখনো আমার কথার অমত করেনি। আমি জানি আজও করবে না। চলো তুমি প্রস্তুত হয়ে আসো, আমি সব আয়োজন করছি। আর কি, আল্লাহ সত্যি খুব দয়াবান। তার কাছে চেয়েও সব কিছু পাওয়া যায়। খুব খুশি লাগতেছে। অবশেষে নিজের ভালোবাসার মানুষটিকেই পেলাম, সাথে একটা পরিবারও। এখন আর নিজেকে এতে মনে হবে না। বিয়েও সম্পূর্ণ হলো। আঙ্কেল আন্টি অনেক খুশি, কিন্তু প্রমিকে দেখে মনে হচ্ছে না ওই বিয়েতে খুশি। এরপর অন্যান্য কার্যক্রম করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। এরই মধ্যে আমি সুমনকে খবর দিয়ে দিছি, আর আমার বিয়ের কথা শুনে ও ছুটে এলো বাড়িতে। সন্ধ্যায় ছাদে বসে ওকে সব ঘটনা খুলে বললাম। যাক দোস্ত, অবশেষে তুই তোর ভালোবাসার মানুষটাকে পেলি। হ্যাঁ, কিন্তু প্রমিকে আমায় মেনে নেবে? ও তো আমায় দেখতেও পারে না। এখন তো মেনে নিতে হবে, কারণ তুই ওর স্বামী। ভাই, মেনে নিলেই ভালো। আরে ধুর, তুই চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। আর এখন বসে না থেকে যা, তোর ছাত্রী বউয়ের কাছে যা, অনেক রাত হয়ে গেছে। এরপর সুমন আমায় জোর করে বাসর ঘরে ঢুকে দিল। রুমে ঢুকে দেখি প্রমি চুপচাপ বসে আছে। আমাকে দেখে কোনো কথা বলছে না। আমি গিয়ে প্রমির বিছানায় বসতেই, ওই ছোট লোকের বাচ্চা, তুই আমার বেডে বসলি কেন? প্রমি, এগুলো কি বলছো? আমি তো তোমার স্বামী। স্বামী আর তুই? আমি তোকে আমার স্বামী মানি না। আরে তুই তো আমাদের বাড়ির চাকর হওয়ারও যোগ্য নস। তাহলে আমি বিয়ে কেন করলে? তখন তো না করে দিতে পারতে। তখন না করলে বাবার সম্মান নষ্ট হতো, তাই তোকে বিয়ে করলাম। শোন, কখনো আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবি না। আমি তোকে কোনোদিনও স্বামী হিসাবে মানবো না। তো কি এভাবেই চলবে নাকি? না, এভাবে চলবে না। আমি তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব, কিন্তু তার আগে তুই বাবার কাছে খারাপ শাস্তি হবে। কেন? কারণ বাবা তোকে অনেক বিশ্বাস করে, আর তাই আমাদের যদি বিনা কারণে ডিভোর্স হয়ে যায় তবে বাবা আমাকে খারাপ ভাববে। তাই তোকে বাবার সামনে খারাপ শাস্তি হবে, যাতে বাবা নিজেই আমাদের ডিভোর্স করায়। যা তোমার ইচ্ছা। আমি খাটে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে বললাম। এই ব্যাপারটা আগে আজ করতে পেরেছিলাম যে প্রমি আমায় কিছুতে মেনে নেবে না, তাই বেশি একটা অবাক হলাম না। পরদিন খুব ভোরে ঘুম ভাঙলো প্রমির ডাকে। ওই ওঠ, যা খাটে গিয়ে ঘুমা। এত সকালে ডাকার কি আছে? তোকে ডাকছে কি আর সাথে? যা খাটে গিয়ে ঘুমা, না হলে কেউ দেখে ফেললে সমস্যা হবে। না, এই মেয়ের হিটলারি বুদ্ধি অনেক। সবসময় নিজেকে ছেপ রাখার রাস্তা খোঁজে। একবার যখন ঘুম ভেঙে গেছে তখন আর ঘুমাবে না জানি। তাই একদম উঠে পড়লাম, ফ্রেশ হয়ে একটু বই নিয়ে বসলাম। এরপর সকালে সবার সাথে ব্রেকফাস্ট করলাম। অবশ্য আজ একটু জামাই আদর পেলাম, খুব ভালোই লাগলো। কিন্তু কপাল খারাপ, বইয়ের আদর পেলাম না। যাই হোক, ব্রেকফাস্ট ছেড়ে ইউনিভার্সিটিতে চলে গেলাম। সেখানে সুমনের সাথে দেখা। রে ভাই, কাল তোর বিয়ে হলো আর আজ তুই এখানে? কেন ভাই, কোথাও লেখা আছে নাকি যে বিয়ে হলে পরের দিন ক্লাস করা যায় না? না, সেটা না। আচ্ছা ভাই বল, রাতে কি কি হলো? আর বলিস না ভাই, রাতে একটু ঘুমোতে পারিনি। কি বলিস কি ভাই, তা কি করলি সারা রাত? আরে শালা, তুই যা ভাবছিস তার কিছুই হয়নি। রাতে সোফায় শুতে হয়েছিল, তাই ঘুমোতে পারিনি। কি বলছিস এগুলো? সুপার শুয়েছিস মানে? তোর ভাবি কাল রাতে আমার কাছে কি চেয়েছে জানিস? কি ডিভোর্স। কি? প্রমি আমায় একদমই মেনে নিতে পারবে না। আরে ভাই, তুই চিন্তা করিস না, 6 মাসের আগে তোদের ডিভোর্স হবে না। সুতরাং তোর হাতে 6 মাস সময় আছে। দেখ, প্রমের মনে তোর জন্য ভালোবাসা জন্ম নেওয়াতে পারিস কিনা। হ্যাঁ, আমি তাই করব। এত সহজে তো আর হাল ছেড়ে দেওয়া যাবে না।
ভাগ্য যখন ওকে আমার কাছে এনে দিয়েছে, আমি আর ওকে দূরে যেতে দেবো না। এরপর সুমনের সাথে আরও টুকটাক কিছু কথা বলেই চলে গেলাম ক্লাস করতে। ক্লাস করে সুমনকে বিদায় জানিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে আসার পর আঙ্কেল আমায় যা বললো তার আমি কিছুই মেনে নিতে পারছিলাম না। বাবা হৃদয়, তোমার টাকা লাগবে, তুমি আমাকে বলনি কেন? দেখো, এখন তুমি পমের স্বামী, আমাদের সব কিছুই তোমাদের। তোমার কিছু লাগলে তুমি সোজা এসে আমাকে বলবে। তুমি তা না করে পমের সাথে রাগারাগি করলে কেন? দেখো বাবা, তুমি আমাদের সব নিয়ে নাও, কিন্তু পমিকে কষ্ট দিও না। রাশেদ আঙ্কেলের কথাগুলো বলেই আমার হাতে প্রায় 20,000 টাকার মতো ধরে দিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না তার কথা। আমি তো কিছুই করিনি বা বলিনি, তাহলে আঙ্কেল এগুলো কী বলেন আমায়? সবাই চোখ পড়তে দেখি প্রমি আন্টির কাছে বসে কাঁদছে। তখন কাল রাতে প্রমির কথাগুলো মনে পড়ে গেল। আমার বাবা তোকে অনেক বিশ্বাস করে। আগে তোকে বাবার কাছে খারাপ বানাবো, তারপর বাবা নিজেই আমাদের ডিভোর্স করাবেন। এবার বুঝলাম এসব প্রমিরই সাজানো খেলা। আমি ছোট্ট একটা হাসিতে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে সোফায় বসলাম। তখন প্রমি রুমে আসলো। কেমন লাগলো আজকের নাটক? ভালোই। তোমার টাকা টেবিলের উপর রাখা আছে। গুড বয়। আমার বাবার টাকায় তুই হাত দিবি না। আচ্ছা প্রমি, আমি তোমায় বলেছি তোমায় ডিভোর্স দিয়ে দেবো, তবুও কেন আমার আঙ্কেল এসে খারাপ বানাচ্ছ? কারণ তোকে আমি দেখতে পারি না, তোকে দেখলেই আমার গা চলে, তাই তোকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি মাত্র। তোমার যা ইচ্ছা করো, তবে মনে রেখো তুমি যত বড় গর্ত করবে একদিন তাতে তোমাকে পড়তে হবে, এবং সেদিন তুমি হাজার চেষ্টা করেও নিজের গর্ত থেকে উঠতে পারবে না। কথাটা বলে আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। আরে চাচা, বেশি নীতি কথা বলতে আসিস না। আমি চলে আসলাম ছাদে। বসে বসে ভাবতে লাগলাম, প্রমি তো আমায় দেখতেই পারে না, তো ওকে কেন ভালোবাসবো আমি? কেন আমি ওই মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবো যার 2 চোখের কাঁটা আমি? না, প্রমিকে মুক্তি দিয়ে দেবো, ও যা চাই তাই করুক। কিন্তু আঙ্কেল যদি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি থাকবো কোথায়? আমার পড়ালেখার খরচই বা চালাবো কী করে? না, যাই হয়ে যাক, আমার পড়ালেখা চালিয়ে যেতেই হবে। পৃথিবীতে আমার থাকার জায়গার অভাব হবে না। আর অনাথ হওয়ার পরেও খোদা যখন আমায় এত দূরে এনেছে, তবে বাকি পথটাও আমায় কোনো না কোনোভাবে চালিয়ে নেবেন। কথাগুলো ভাবতে ভাবতেই সন্ধ্যা হয়ে গেল। রুমে গিয়ে একটু বই নিয়ে বসলাম। রাতে সবার সাথে ডিনার করে এসে সোফায় শুয়ে পড়লাম। এখন এটাই আমার বেড হয়ে গেছে। একটু কষ্ট করে হলেও ধীরে ধীরে সরে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আর রাশেদ আঙ্কেল আমায় টিউশনি করতে দেয় না। ক্যাম্পাসে বসতেই সুমনের সাথে দেখা। ভাই, কেমন যাচ্ছে তোর দিনকাল? হ্যাঁ রে ভাই, ভালো। তোর? আমার আর কি ভাই, সব কিছু থেকেও নেই। এভাবে ভালো থাকার কোনো মানেই নেই রে ভাই। জীবনটা উদ্দেশ্যহীন হয়ে পড়েছে। জানি না কোন তীরে গিয়ে ভিড়বে আমার জীবন। ভাই মন খারাপ করিস না। আচ্ছা বাদ দে, বল প্রেমের সাথে তোর কি কত দূর? না রে ভাই, প্রমির সাথে আমার কিছুই হবে না। ও আমায় একদমই সহ্য করতে পারে না। ভাই জানিস কতটা ভালোবাসি ওকে, কিন্তু ওকে বোঝাতে পারিনি। আমি ওকে বলতেও পারিনি, কখনো সুযোগই দেয়নি ও বলার। আমি দূরে সরে গেলেই ও ভালো থাকবে ভাই। তাই ভাবছি ও যা চাই তাই হবে। আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, মুক্ত করে দেবো ওকে। কিন্তু ভাই তোর কি হবে? তুই তো ওকে ভালোবাসিস। ছোট থাকতে আমার একান্ত আপন মানুষ দুটোকে হারিয়ে ফেলেছি। নিজের রক্ত যখন আমায় দূরে ঠেলে দিয়েছে, তখন আমি বেঁচে ছিলাম। তো এবারও পারবো, বেশি কষ্ট হবে না। আসলে ভালোবাসার মানুষগুলোকে হারাতে হারাতে অভ্যাস হয়ে গেছে। ভাই রে, কিছুই বলার নেই তোকে। তোর নিয়তিটা তোকে দিন দিন পাথর বানিয়ে দিচ্ছে। তবে আল্লাহর উপর নিরাশ হোস না, তিনি নিশ্চয়ই তোর জন্য আরো ভালো কিছু রেখেছে। হ্যাঁ ভাই, আল্লাহর কাছে অভিযোগ নেই। হয়তো এখন জীবনের কষ্ট আছে, তবে সেই কষ্টগুলো শেয়ার করার মতো একটা ভাইও তো দিয়েছে আমায়। কথাটা বলতেই সুমন আমায় জড়িয়ে ধরলো। তারপর আরও কিছু কথা হলো সুমনের সাথে। তারপর ক্লাস করতে গেলাম। ক্লাস শেষে সুমনকে বিদায় জানিয়ে বাড়ি ফিরলাম। আজও প্রমির একটা সাজানো নাটক শুরু। আঙ্কেল আমায় অনেক কিছুই বললো। চুপচাপ থাকলাম, কোনো প্রতিবাদও করলাম না। জানি প্রতিবাদ করে কোনো লাভ হবে না। আমি রুমে চলে আসলাম। বাথরুমে শাওয়ারের নিচে অনেক সময় দাঁড়িয়ে থাকলাম। ভাবতে লাগলাম আমার ভালোবাসার মানুষটাকে। ওর কাজের ফলে মন চায় ঠাটিয়ে দুটো চড় মারি, কিন্তু ওর মায়াবী মুখটা দেখলেই নিজের মধ্যে কোনো রাগ ধরে রাখতে পারি না। খুব ভালোবাসি তো ওকে। ওকে আমায় মেনে নিতে পারবে না। কি ক্ষতি হতো আমায় মেনে নিলে? কি ক্ষতি হতো আমায় একটু ভালোবেসে বুকে জড়িয়ে নিলে? ওকে বোঝে না শত অপমানের পরেও একমাত্র ওর কারণে পড়ে আছে ওর কাছে। খুব কাঁদতে ইচ্ছে করে, কেঁদে একটু নিজেকে হালকা করতে মন চায়। বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে একটু পানিও বেরোচ্ছে না। চিৎকার করতে মন চাইছে। আমি যেন দিন দিন পাগল হয়ে যাচ্ছি। গোসল শেষ করে রুমে এসে বসলাম। কিছুক্ষণের মধ্যেই প্রমি এসে শুয়ে পড়ল। অপলক তাকিয়েছে ওর স্বাদ মাখানা মুখটার দিকে। কতটা মায়া ভরা এই মুখখানা। যত দেখি ততই যেন মন ভরে না। খুব ইচ্ছে করে কপালে আলতো করে একটু ছোঁয়া দিই, কিন্তু কোনো অজানা কারণে পারছি না। বিকেল টাইম, তাই বাড়ির বাইরে চলে গেলাম একটু হাঁটতে। রাস্তা দিয়ে হাঁটছি এমন সময়ে এই যে হৃদয় ভাইয়া। আমি পেছনে ফিরি। জি, আমাকে বলছেন? জি ভাইয়া। হ্যাঁ বলুন। ভাইয়া, আমি মিম আক্তার।
আপনার এক ব্যাচ জুনিয়র। আসলে ভাইয়া একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলি। মেয়েটি মাথা চুলকাতে চুলকাতে, আরে বলো, সমস্যা নেই। চলুন ভাইয়া, হাঁটতে হাঁটতে বলি। চলো। তারপর দুজনে হাঁটতে লাগলাম। মেয়েটি হয়তো এমন কিছু বলতে চাইছে যা বলতে একটু একটু ভয় পাচ্ছে। বলো, কি বলতে চাও? আসলে ভাইয়া, আমি সুমনকে ভালোবাসি, কিন্তু ওকে কিছুতেই বলতে পারছি না। আপনি ওর বেস্ট ফ্রেন্ড, প্লিজ একটু হেল্প করুন। এই কথা তো তুমি সুমনকে বলতে পারো। ভাইয়া, খুব ভয় পাই, যদি ও আমায় না করে দেয় আমি মরেই যাব। অনেকটা ভালোবেসে ফেলেছি। আচ্ছা, কাল ক্যাম্পাসে এসো, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ ভাইয়া, আমি জানতাম আপনি আমায় না করবেন না। ভাইয়া, আপনার নাম্বারটা একটু দিবেন? সরি, আসলে আমি ফোন ইউজ করি না। ও আচ্ছা, তাহলে ভাইয়া আজ আসি, কাল ক্যাম্পাসে দেখা হবে। হ্যাঁ, বাই। মেয়েটি চলে গেল। খুব সুন্দর মেয়েটি, সুমনের সাথে বেশ ভালোই মানাবে। আর মেয়েটির চোখ ও কথা বলার ধরন দেখে মনে হচ্ছে মেয়েটি সত্যি সুমনকে ভালোবাসে। যাক, ভালোই হলো, আমার ভাইটার একটা পথ চলার সাথী হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি চলে আসলাম। এসে কিছুক্ষণ বই পড়লাম, তারপর ডিনার করে সোফায় শুয়ে পড়লাম। এখন আর বাড়ির কেউ আমার সাথে বেশি একটা কথা বলে না। এখন সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছে। যাক, বাদ দিয়ে সেই কথা। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ক্যাম্পাসে। আজ উঠতে একটু দেরি হয়, ব্রেকফাস্ট করা হলো না। চলে আসলাম ক্যাম্পাসে। ক্যাম্পাসে পৌঁছতেই সুমনের সাথে দেখা। এই একটা মানুষই এখন আমার একটু কেয়ার করে। কিরে ভাই, কি খবর? এই তো ভাই, ভালো। তোর? হ্যাঁ, আমিও ভালো। আচ্ছা সুমন, তুই কারোর সাথে প্রেম করিস না কেন? ভাই, আজকাল ভালোবাসা বলতে কিছুই নেই রে। যা আছে সব স্বার্থ উসুল করার একটি প্রতিক্রিয়া। এখানে সত্যিকারে ভালোবাসার কোনো দামই নেই। তবুও তোর একজনকে খোঁজা উচিত ছিল, যে তোর কেয়ার করবে, তোকে ভালোবাসবে, তোর সুখ দুঃখের ভাগিদার হবে। আমার সুখ দুঃখের ভাগিদার তো তুই আছিস ভাই। দেখ, তবুও তোর উচিত কারোর সাথে ঘর বাঁধা। আমার একটাই চাওয়া, একমাত্র তোকে তোর এই অবস্থা থেকে মুক্তি দিতে পারবে এটাই। কিন্তু ভাই, আজকাল কাউকে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। আর জানিস তো, বিশ্বাস জিনিসটা নষ্ট করে কতটা কষ্ট লাগে। আরে ভাই, এমন তো কেউ থাকতে পারে যে তোকে তার জীবনে থেকে বেশি ভালোবাসে। হা হা হা, নেই রে ভাই, আমার জীবনে এমন কেউ নেই। চল আমার সাথে। কই যাবে? আগে চল তো। এবার ক্যাম্পাসে মিমকে খুঁজতে লাগলাম। ওই তো মিম। এই মিম, দাঁড়াও। আমার সাথে সুমনকে দেখে মিম অপ্রস্তুত হয়ে গেল, কিছুটা লজ্জা পাচ্ছে, তোকে দেখেই বোঝা যাচ্ছে। আমি সুমনকে নিয়ে মিমের কাছে গেলাম। হ্যাঁ মিম, কাল আমাকে যে কথাগুলো বলেছিলে তখন সুমনকে বলে ফেলো। মিম লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তাই দেখে আমি বললাম, চল সুমন, মিম মনে হয় তোকে কিছু বলবে না। মিমকে শুনিয়ে আমি সুমনকে নিয়ে হাঁটা শুরু করলাম। এবার মিম মুখ খুললো। ভাইয়া, আমার খুব লজ্জা করছে। এইসব বিষয়ে চুপ থাকলে তার জন্য অনেক কিছু ছাড়তে হয়, তাই বলছি তাড়াতাড়ি বলে ফেলো। আমি ওই সাইডে যাচ্ছি, তুমি ওর সাথে কথা বলে দুজনে একসাথে এসো। আমি মিম আর সুমনকে কথা বলার সুযোগ করে দিয়ে আসলাম। কিছু বলবেন? হুম, বলবো। কি বলবেন বলুন। আসলে বলুন। সুমন, আমি তোমাকে ভালোবাসি। কি? তুমি তো আমাকে ঠিকভাবে চিনো না, আর আমি তো তোমার নামটাও আজই জানলাম। কিভাবে হলো এসব? আসলে তোমায় প্রথম দেখাতেই ভালো লেগে যায়, তারপর তোমায় ফলো করতে শুরু করি। তুমি সবার থেকে আলাদা এবং খুব ভালো, তাই তোমায় ভালোবেসে ফেলি। আবেগ, এসব আবেগ ছাড়া আর কিছুই নয়। কিছুদিন আমার সাথে থাকলে এই আবেগ আর থাকবে না। আমার ব্যাপারে জানার আগ্রহকেই তুমি ভালোবাসা বলছো। একে অপরের মনের কথা বুঝতে পারা শক্তিকে ভালো বন্ধুত্ব বলে। আর ভালোবাসা তো আরো গভীর একটা প্রতিক্রিয়া। ওয়াও, আমি আবার তোমার ওপর লাড্ডু হয়ে গেলাম। আচ্ছা যাও, ভালোবাসার নাম দিলাম না, অন্তত তোমাকে বোঝার সুযোগ দাও, তারপর বাকিটুকু দেখা যাবে। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। এখন চলো, মাসুদ বসে আসছে। এরপর ওরা আমার কাছে আসলো। কি রে সুমন, তাহলে মনের মানুষ পেয়ে গেলি? না রে, এখন অনেক বড় প্রতিক্রিয়া সম্পন্ন করতে হবে তোর বোনকে। আরে আমার বোন ঠিকই করে নেবে, কোনো ব্যাপার না। কি বলো মিম? জি ভাইয়া। তারপর একসাথে বসে কিছু কথা বললাম। জানতে পারলাম মিম সম্পর্কে। বড় লোকের মেয়ে কিন্তু অহংকার নেই, আমাদের মতো সাধারণ জীবনযাপন করতে ভালোবাসে। কিছুক্ষণ কথা বলার পরেই সুমন একটা দরকারের ফলে আমাদের মাঝখান থেকে উঠে গেল। তখন আমি আর মিম, তা ব্যাপার কত দূর। আর বইলেন ভাইয়া, আপনার বন্ধু আজ তো একটা খাটাস। এত ভালোবাসি তবুও বিশ্বাস করতেই চায় না, না পেরে বন্ধু হয়ে থাকতে হচ্ছে। ওর বন্ধুত্বটাই অনেক। আর হ্যাঁ, ওর মনে জায়গা করার সকল সুযোগ আমি করে দেব, চিন্তা নাই। ধন্যবাদ ভাইয়া। শোনো একটা কথা, তোমার ফলে যদি কোনো কারণে আমার ভাইটা কষ্ট পায়, তবে আমি কিন্তু তোমায় ক্ষমা করব না। ভাইয়া, আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি এমন কোনো কাজ করব না যাতেও কষ্ট পায়।
ধন্যবাদ। তারপর আমি মিমকে সুমনের পছন্দ অপছন্দ সম্পর্কে সব বলতে লাগলাম। এর মধ্যে সুমনও চলে আসলো। ভাই এইটা রাখ। মোবাইল কেন? ভাই তোকে অনেক মিস করি, রাখ না বাইরে দেওয়া একটা জিনিস। আচ্ছা ঠিক আছে দে। সুমন ফোনটায় নিজের নাম্বার দিয়ে দিল। তারপর মিমা আমার নাম্বার নিল। তারপর তিনজনে কিছুক্ষণ গল্প করে তারপর আমি আর সুমন ক্লাসে গেলাম, আর মিম নিজের ক্লাসে গেল। ক্লাস শেষ করে বাড়ি ফিরলাম। বাড়ির ভিতরে ঢুকতেই তোকে কত বিশ্বাস করতাম, আর তুই আমার মেয়েটাকে ঠকাচ্ছিস। তোকে বলেছিলাম তোর যা লাগে সব নিয়ে নে, কিন্তু আমার মেয়েটাকে কষ্ট দিস না। কিন্তু তুই এতটা নীচ আগে জানতাম না। বাবা আমার অপরাধ এমন ভাব দেখাচ্ছিস যেন কিছুই জানিস না। এটা কি? বলে আমাকে একটা ছবি দেখালো যেখানে মিম আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো আকাশ থেকে বললাম, মিম কখনোই আমার এতটা কাছে আসেনি, আর ওকে তো আমি বোন বলে মনে করি। বাবা বিশ্বাস করেন, এগুলোর কিছুই সত্য না। আমি নিজেও আজ তোকে এই মেয়েটার সাথে দেখেছি, আবার মিথ্যা বলছিস? লজ্জা করে না? তোকে বিশ্বাস করে আমার মেয়েটাকে তোর হাতে তুলে দেওয়াই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি নিজেই আমার মেয়ের জীবন নষ্ট করে দিলাম। তোকে বিশ্বাস করে আমার বাড়ি ঠাঁই দেওয়াও ছিল আমার বড় ভুল। আরে তোর বাবা মা তো অনেক ভালো ছিলেন, তুই এমন কেমন হলি? বাবা, ওকে তুমি কিছু বলবে না। ভালো হোক খারাপ হোক ও আমার স্বামী, ওকে কিছু বললে আমার খারাপ লাগে। দেখ দেখ আমার মেয়েটাকে দেখ, তোকে কতটা ভালোবাসে, তবুও তুই কি করে ওকে ঠকাচ্ছিস? বাবা, ওকে যদি তুমি আর একটা কথা বলো তো আমি ওকে নিয়ে এই বাড়ি থেকেই বেরিয়ে যাব। যতটা না কষ্ট হচ্ছে প্রমীর বাবার কথায়, তার চেয়ে বেশি অবাক হচ্ছি প্রমীর আচরণে। প্রমী আমার হাতটা ধরে রুমে নিয়ে গেল। রুমে এসে দরজা আটকে দিল। কিরে ছোট লোকের বাচ্চা, কেমন লাগলো আজকের অভিনয়? প্রমীর উপর এতটাই রাগ উঠে গেল যে ঠাস করে একটা বসে দিলাম ওর গালে। আমি তো বলেছিলাম তোকে মুক্তি দিয়ে দেব, তবে কেন এমন করছিস? কারণ তোকে শুধু আমার জীবন থেকেই নয়, আমার বাড়ি থেকেও বের করতে চাই। এটাই যদি তোর উদ্দেশ্য হয়, তবে কাল থেকে তুই আর এই ছোট লোকের বাচ্চাটার মুখ দেখতে পারবি না। চলে যা, মুক্ত কর আমায়। বলে রুম থেকে চলে গেল প্রমী। আমি ছাদে চলে আসলাম। আমি কি করলাম? আমি প্রমীকে চড় মারলাম? কি করে পারলাম আমি? আর আমি প্রমীর কাছে এতটাই বিরক্তকর। রাশেদ আঙ্কেল আমায় ভুল বুঝলো, কে বিশ্বাস করলো না আমার কথা। ঠিক আছে, প্রমী যখন চায় তবে চলে যাব, থাকবো না চোখের সামনে। ভালো থাকুক গো। ছাদে দাঁড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাতেও কি আমায় খাবারের জন্য ডাকলো না। আজ সারাদিন কিছু না খায় মাথা খুব ব্যথা করছে। হঠাৎ করেই ছাদে মাথা করে পড়ে গেলাম। কিছুক্ষণ পর শরীরে পানি পড়ে জ্ঞান ফেললো। চোখ খুলে দিকে বৃষ্টি হচ্ছে। আমি রুমে চলে গেলাম। মাথাটা এখনো ঝিমঝিম করছে। পড়ার টেবিলে বসে প্রমীর জন্য একটা চিঠি লিখলাম, যাতে আমার না বলা কথাগুলো লিখে রেখেছিলাম প্রমীর জন্য। তারপর খালি হাতে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে উঠে প্রমী আর সোফায় আমাকে দেখতে পেল না। ও ভেবেছে হয়তো বাইরে গেছি। তারপর তার স্বাভাবিক কাজগুলো করতে লাগলো। সকাল পেরিয়ে দুপুরগুলোয় সন্ধ্যা হয়ে গেল, এখনও আমার দেখা পেল না প্রমী। তখনই গতকালের কথাটা মনে পড়ে গেল। কাল থেকে আর এই ছোট লোকের বাচ্চাটার মুখ দেখা লাগবে না তোমার। তার মানে কি হৃদয় সত্যি সত্যি চলে গেছে? যাক, ভালো হয়েছে, আমি বেঁচে গেলাম। কথাগুলো ভাবতে থাকে প্রমী। এরপর সবার সাথে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে প্রমী। বাড়িতে কেউ আমার কথা একটাবারও জিজ্ঞেস করলো না। আজ প্রমীর ঘুম আসছে না। আবার ভাবে, আচ্ছা, আমি হৃদয়ের সাথে কেন খারাপ ব্যবহার করলাম? আমি তোকে মেনেও নিতে পারতাম। আর তাছাড়া হৃদয়ের সাথে তো আমার বিয়ে হয়ে গিয়েছে, ওকে কেন এতটা অপমান করলাম? আরে ধুর, কোথাকার কে, তার জন্য এত ভাবার কি আছে? আমি যার বিষয়ে কিছুই জানি না তার জন্য কেন এত চিন্তা করব? যাক, আপদ বিদায় হয়েছে, ভালোই হয়েছে। এসব ভাবতে ভাবতে রাতে ঘুমিয়ে পড়লো প্রমী। সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। আমার কোনো খোঁজ পাইনি এখনো। প্রমীর আজ কিছুই ভালো লাগছে না। কিছু যেন একটা খুব করে ভাবাচ্ছে ওকে। আচ্ছা, হৃদয়ের সাথে কি এমনটা করা ঠিক হলো? না, ও তো আমায় জোর করে বিয়ে করেনি। বাবাই ওকে বাধ্য করেছে এই বিয়েতে, কিন্তু ওকে এত অপমান করার পরেও কেন কোনো প্রতিবাদ করলো না? আচ্ছা, আমি কেনই বা ওকে সহ্য করতে পারছিলাম না? মনে হচ্ছে প্রমী এখন আমাকে মিস করতে শুরু করেছে। 2 বছর একসাথে থাকার ফলে কিছুটা তো ভালো লাগা কাজ করেই। তারপরও আমাদের বিয়ে 3 মাস সম্পন্ন হয়েছে। 3 মাস একসাথে নিচে থাকতে তো একটু মায়া জন্মাবেই, যতই একে অপরকে সহ্য করতে না পারুক। প্রমী ব্রেকফাস্ট করে রুমে গেল। না, কিছুই ভাল লাগছে না ওর। মন খারাপ করে খাটের উপর বসে পড়লো। তার চোখের সামনে পড়ে আছে একটি টেবিল। আমি এই টেবিলে বসে পড়তাম। প্রমী কি যেন মনে করে টেবিলটির কাছে গেল। খুব সুন্দর গোছানো একটা টেবিল। বইগুলো আগের মতো পড়ে আছে, কিন্তু এগুলো পড়ার মানুষটাই নেই। হঠাৎ তার চোখ পড়লো কলম দিয়ে চাপা দেওয়া একটি কাগজ। প্রমী কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। প্রমী, আমি জানতাম যে আমি তোমার কাছে এতটাই বিরক্তকর। জানো প্রমী, প্রথম যেদিন তোমায় আমি দেখেছিলাম যেন আমার সময় সেখানেই থেমে গিয়েছিল। আমি তোমার মাঝে হারিয়ে গিয়েছিলাম। প্রথম দেখায় তোমার মায়ে জড়িয়ে পড়েছিলাম। তারপর যখন জানলাম তুমি রাশেদ আঙ্কেলের মেয়ে, আমি সেই মায়ে কাটিয়ে ফেলার চেষ্টা করেছিলাম। কিন্তু রোজ সকাল বিকাল যখনই তুমি আমার সামনে আসতে
আমার মন যেন আর কোনো বাধা মানতে চাইতো না। কি যেন একটা আকর্ষণ করতো আমার মনটাকে। তুমি যখন চোখের সামনে থাকলে মনে হাজারো কল্পনার সৃষ্টি হতে, যার মূলটা ছিলে তুমি। তবুও চেষ্টা করতাম তোমার থেকে দূরে থাকার। আমি জানতাম তুমি আমায় একদমই সহ্য করতে পারো না, আর এখনও পারো না। তাই নিজেকে আড়াল করে রাখতে চেতাম তোমার থেকে। খাবার টেবিলে যখন তুমি আমার সামনে বসতে, আমার চোখ দুটো আমার সাথে বেইমানি করতো, শুনতো না আমার কোনো কথা, তোমার দিকে চেয়ে থাকতো অপলক। এরপর আঙ্কেল যখন তোমায় পড়ানোর কথা বললো, আমি আঙ্কেলকে অনেকভাবে না করেছি, কিন্তু আমি তার সাথে পারিনি। জানো প্রমি, তুমি যখন মন দিয়ে পড়তে, তখন দুটি চোখ যেন তোমার দিকে চেয়ে থাকতো। আমি পারতাম না তাদের ফেরাতে। আস্তে আস্তে মনের মধ্যে তোমায় নিয়ে হাজারো স্বপ্ন দেখতে থাকি, যদিও জানতাম এগুলো কখনো সত্যি হওয়ার নয়, মিথ্যেই হোক, তবুও যেন মনে শান্তি পেতাম। আমি বলতে চাইতাম আমার মনের কথা, কিন্তু পারিনি মুখ ফুটে বলতে। প্রমি, ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি, কিন্তু বলার সুযোগ হয়নি। হয়তো সেই সুযোগটা তুমি আমায় দাওনি, তবুও তোমায় নীরবে ভালোবেসে যেতাম। এতে যেন ছিল পরম শান্তি। প্রমি, যখন তোমার বিয়ে ঠিক হলো, তখন যেন আমার ভেতরটা চিড়ে যাচ্ছিল, কিন্তু আমি আগে থেকেই জানতাম তোমায় পাওয়া আমার দ্বারা সম্ভব না, কারণ আমি তো অনাথ। তাই আর কি আছে আমার, কি দিয়ে স্বপ্ন দেখাবো তোমায়? সবার খুশির মাঝে আড়াল হয়ে গিয়েছিল সেদিন আমার বোবা কান্না। কিন্তু পরে যখন বরের সমস্যার পর আঙ্কেল তোমার সাথে আমার বিয়ের কথা বললো, তখন সময়টা আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। আমি জানতাম তুমি কখনোই আমাকে মেনে নেবে না, তাই বিয়েতে তোমার মত জানতে অনেকবার বলেছিলাম আঙ্কেলকে, কিন্তু তিনি আমার কথা শোনেননি। তোমায় ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার মনের বিরুদ্ধে আমি কখনো তোমায় পেতে চাইনি। জানো প্রমি, যখন তোমার সাথে আমার বিয়ে হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি যেন আর অনাথ নই, আজ থেকে আরও একটা পরিবার হলো। কিন্তু দেখো, এটা আমার কপালে ছিল না। ছোটো থাকতে অনাথ আশ্রমে ছিলাম, আঙ্কেল আমায় বিশ্বাস করে এখানে নিয়ে এসেছিল, কিন্তু তা আজ নষ্ট হয়ে গেল। প্রমি, জানো আমি কেন তোমার এত সব অপরাধেরও প্রতিবাদ করিনি? কারণ আমি আঙ্কেলকে সত্যিটা বললে সে তোমায় খারাপ ভাববে। তোমার বাবা, তোমার পরিবার, সেখানে আমি কে? তাই ভাবলাম তুমিই ভালো থেকো। আমি সরে গেলাম তোমার জীবন থেকে। জানো প্রমি, তোমার অপমানেও ততটা কষ্ট পাইনি যতটা লাগতো ছোটো লোকের বাচ্চা বললে। জানো প্রমি, আমার একসময় সবই ছিল, কিন্তু নিয়তি আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। আমার বাবা ছোটো লোক ছিল না, যাক সে কথা। এই ছোটো লোকের বাচ্চাটা আর তোমার সামনে আসবে না। কোনো ভুল করে থাকলে আমায় মাফ করে দিও। আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। এটি ছোটো লোকের বাচ্চা। কাগজটি পড়ে প্রমি কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেল। নিজের ভুলের এমন একটা মানুষকে ছাড়লো যে কিনা তাকে এত ভালোবাসতো। আসলে প্রমি আমার ব্যাপারে কিছুই জানতো না। প্রমি দৌড়ে নিজের বাবার কাছে চলে যায়। বাবা, হৃদয়কে কেন? বলো প্লিজ। হৃদয় হচ্ছে তোর সাইদ আঙ্কেলের ছেলে। জানিস মা, আমিও অনাথ ছিলাম। তোর সাইদ আঙ্কেল ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আজ আমি এই পজিশনে একমাত্র তোর সাইদ আঙ্কেলের কারণেই। হৃদয় ছোট থাকতে তার আঙ্কেল আর আন্টি একটি দুর্ঘটনায় মারা যান। তারপর হৃদয় অনাথ আশ্রমেই বড় হয়। আমি ভেবেছিলাম আমি তোর জন্য ভালো ছেলেই নির্বাচন করেছি, কিন্তু কে জানতো ও এমন হবে। আমি নিজে অজান্তেই তোর জীবনটা নষ্ট করে দিলাম রে মা। বাবা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে মা, বল আমায়। বাবা, আমি হৃদয়ের সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। এরপর প্রমি তার বাবাকে সবকিছু খুলে বলে। কি হয়েছে বলবি তো? তুই আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করতে পারিস আমি ভাবতেও পারিনি। আমি ছেলেটাকে কি থেকে কি বলে ফেলেছি। হৃদয় এখন কোথায়? আমি ওর সাথে কথা বলতে চাই। বাবা, হৃদয় কাল থেকে বাড়ি নেই। বাড়ি নেই মানে? কোথায় ও? জানি না বাবা, ও আমায় ছেড়ে চলে গেছে, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। হাউমাউ করে কেঁদে ওঠে প্রমি। তুই কি করে করতে পারলি এমনটা ছেলেটার সাথে? বাবা, তুমি আমায় যা করবে করো, কিন্তু আমায় হৃদয়কে এনে দাও বাবা, আমার হৃদয়কে এনে দাও। প্রমির বাবার মেয়ের উপর প্রচণ্ড রাগ ওঠে, কিন্তু মেয়ের কান্না সে সহ্য করতে পারে না। কান্দিস না মা, আমি হৃদয়ের খোঁজ করছি। প্রমির বাবা পুলিশকে খবর দেয়। প্রমির বাবা জানতো যে সুমন আমার বেস্ট ফ্রেন্ড, তাই সে প্রমিকে নিয়ে সুমনের কাছে যায়। সুমনের বাড়ি গিয়ে জানতে পারে সুমন সদর হাসপাতালে আছে। তাই প্রমির বাবা ও প্রমি চলে যায় হাসপাতালে। তারা সুমনের কাছে পৌঁছাতেই সুমন বাবা, হৃদয় কোথায়? হৃদয়ের খবর জানো? সুমন চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রমি সুমনের হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাইয়া, ভাইয়া বলো হৃদয় কোথায়? প্লিজ ভাইয়া, আমাকে হৃদয়ের কাছে নিয়ে চলো। সুমন এক ঝটকায় হাত ছড়িয়ে নেয়। আর কত নাটক করবি প্রমি? আমার ভাইটা জীবনটা শেষ করে দিয়েছিস তুই। হৃদয় যদি কিছু হয়, সত্যি বলছি আমি তোরে খুন করে ফেলবো। ভাইয়া, আপনি আমায় যা করবেন করেন, আমি ভুল করেছি, আমায় একবার ওর কাছে নিয়ে চলুন। সুমন কোনো কথা না বলে একটু কেবিনে ঢুকে গেল। প্রমি অনুরোধ করতে করতে সুমনের পিছে পিছে কেবিনটিতে ঢুকলো। ঢুকতেই যেন প্রমির মাথায় আকাশ ভেঙে পড়লো। হৃদয় এখানে শুয়ে আছে কেন? কি হয়েছে ওর? প্রমি দেখলো আমি বেডে শুয়েছি আর মুখে অক্সিজেন মাস্ক লাগানো।
আমাকে এই অবস্থায় দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না প্রমি। কি করে হলো সুমন ভাই? আমি জানি না, আগের দিন ক্যাম্পাসে হৃদয়কে একটা ফোন কিনে দিয়েছিলাম। রাতে ওর নাম্বার থেকে রাতে কল আসে। তখন একজন অপরিচিত লোক বলে হৃদয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, যদি সেদিন ওকে ফোন না দিতাম তবে আজ হয়তো হৃদয়ের আর পেতাম না। ডাক্তার কি বললো ভাইয়া? ডাক্তার ওর সম্পর্কে কিছুই পরিষ্কারভাবে বলেনি, কখন জ্ঞান ফিরবে কিছুই বলেনি। আমি জানি হৃদয়ের কিছুই হবে না, ও ঠিক হয়ে যাবে, ও অবশ্যই ঠিক হয়ে যাবে। প্রমিকে রেখে সুমন কেবিন থেকে বেরিয়ে গেল। সুমনের প্রচণ্ড রাগ হচ্ছে প্রমির উপর, কিন্তু কিছু বলতে পারছে না। প্রমি হলো তার প্রিয় মানুষটার ভালোবাসা। সুমন বেরিয়ে যাওয়ার পর প্রমি আমার কাছে বসলো। আজ নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে প্রমির। আমার এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী করছে। আজ 3 দিন হয়ে গেল আমার জ্ঞান ফেরেনি। প্রমি এই 3 দিনে আমাকে রেখে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। সবসময় আমার সুস্থতা প্রার্থনা করেছে। প্রমির এই রূপ দেখে সুমনের ও প্রমির উপর থেকে রাগ সব সরে গেল। বিকেলবেলা সুমন ডাক্তারের সাথে কথা বলছে, আর প্রমি বসে আছে আমার মাথার কাছে। সে এক দৃষ্টিতে চেয়ে আছে আমার মুখের দিকে। হঠাৎ সে খেয়াল করলো আমার চোখের পাতা নড়ছে। সে চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। সুমন কেবিন এসে দেখে আমি তখন আস্তে আস্তে চোখ খুলছি। সুমন আর প্রমি আমার পাশে বসা। আমি চোখ খুলতেই ভাই, ভাই দেখ, আমি সুমন। আমি চুপচাপ শুয়েছি। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। অন্য পাশ থেকে প্রমি আমার হাত শক্ত করে চেপে ধরে। সুমন, আমি কোথায়? তুই তোর শ্বশুর বাড়ি আছিস। শালা, সুইসাইড করতে গেছিলি কেন? কি বলছিস এসব? আমি কেন সুইসাইড করতে যাব? তো তোর অবস্থা হলো কি করে? দাঁড়া, মনে করে নেই। যেদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ি, বাইরে বৃষ্টি হচ্ছিল। আর সারাদিন কিছু না খাওয়ার ফলে ভালো করে চলতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছিলাম কিছু বলতে পারছিলাম না। চোখে ঝাপসা দেখছিলাম। হঠাৎ কি জন এসে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। তারপর আর কিছুই মনে করতে পারছি না। আমার জন্যই সব কিছু হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। সুমন, ওকে চলে যেতে বল। আমি যাব না। তুমি যাই বলো আমাকে, যাই করো, আমার সাথে আমি তোমাকে ছেড়ে যাব না। সুমন সুমন নিজে কেবিন থেকে বেরিয়ে গেল। প্রমি আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখলো। আমি প্রমিকে ছাড়াতে চেয়েও পারলাম না। হয়তো প্রমিকে ছাড়ানোর কোনো ইচ্ছেই ছিল না আমার, কারণ প্রমিকে বুকে জড়িয়ে নেওয়াটা আমার স্বপ্নের ছিল। কিন্তু আমি এখনও ভুলিনি সে আগের দিনগুলোর কথা। তাই প্রমির সাথে একটু খারাপ ব্যবহার করছি। কিছুক্ষণ পর সুমন আমারও প্রমির জন্য খাবার নিয়ে আসলো। প্রমি, তুই 4 দিন ঠিক মতো কিছুই খাসনি, আজ অন্তত খেয়ে নাও। আর হৃদয়কে এটা খাইয়ে দাও। সুমন আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। প্রমি খাবারগুলো হাতে নিয়ে, নাও, হা করো। না আমি খাবো না। হা করতে বলেছি কিন্তু। বলছি না খাবো না, একবার বলে কানে যায় না। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। প্রমি খাবারগুলো পাশের টেবিলে রেখে তারপর আবার আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখে। আমি 4 দিন অজ্ঞান থাকার ফলে ঠিকমতো হাত পাও নাড়াতে পারছিলাম না। তাই আমি প্রমিকে সরিয়ে দিতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে প্রমি শক্ত করে জড়িয়ে ধরা হাত তার বাঁধন ছেড়ে দেয় এবং প্রমি চেয়ার থেকে পড়ে যায়। আমি চিৎকার করে ডাক্তারকে ডাকতে থাকি। আমার চিৎকার শুনে বাইরে থেকে সুমন ভিতরে এসে দেখে প্রমি অজ্ঞানে মাটিতে পড়ে আছে। সুমন প্রমিকে ধরে পাশের বেডে শুয়ে দেয়। ভাই, তুই প্রমিকে আর কষ্ট দিস না। আমি জানি ও তোর সাথে যা করেছে তা ঠিক করেনি, কিন্তু এখন ও ওর ভুল বুঝতে পেরেছে। জানিস, তুই যত কয়দিন অজ্ঞান ছিলি, প্রমি তোকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। আরে আমিও তো 3 বেলা নিজের মতো করে খেয়েছি, কিন্তু প্রমি ঠিক মতো একটা ভাতও মুখে দেয়নি। অনেক কেঁদেছে এই কয়দিন। ভাই, আর কাঁদাস না ওকে। আমি চুপ করে শুয়ে আছি। সুমন প্রমির মুখে পানি ছেটা দিতে থাকলো। এতে করে প্রমির জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর প্রমি বেড থেকে উঠে এসে আবার আমার পাশে বসলো। প্রমি, আমার খুব ক্ষুধা লেগেছে। আমার এই কথা শুনতে প্রমির মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো। সে খুশি মনে টেবিল দিয়ে খাবারগুলো নিয়ে আসলো। হ্যাঁ খাবো, তবে একটা শর্ত আছে। কি সত্য? আমার সাথে তোমাকেও খেতে হবে। ঠিক আছে। এরপর প্রমি আমাকে খাইয়ে দিল এবং নিজেও খেলো। এরপর আমাকে আরও 3 দিন হাসপাতালে রেখে ছেড়ে দেওয়া হয়। সুমন, আমাকে তোর বাড়িতে একটু থাকতে দিবি? কেন, তুই তো এখন প্রমিদের বাড়িতে থাকবি। না ভাই, আমি বাড়িতে যাব না। তোর কাছে রাখতে যদি সমস্যা হয় তবে আমি অন্য কোথাও ম্যানেজ করে নেব। না ভাই, চল, তুই আমার সাথে চল। আমার এরূপ আচরণে প্রমি খুব কষ্ট পায়। প্রমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়, আর আমি চলে যাই সুমনের সাথে সুমনের বাড়ি। আমাকে বাড়ি আনতেই মিম ছুটে আসে আমার কাছে। ভাইয়া, এখন কেমন আছেন? ভালো। তা তুমি এতদিন আসোনি কেন? আসলে ভাইয়া, সেদিন ক্যাম্পাস থেকে ফিরেই আমি নানু বাড়ি চলে যাই, আর তাই আর আসা হয়নি। ও, তো কতদের এগুলো তোমাদের প্রেম কাহিনী? আর এগুলো আপনার অ্যাক্সিডেন্টের পর সুমনের সাথে 1 মিনিট কথাও বলতে পারিনি। আচ্ছা, এখন আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আজ আসি। আর আপনার বন্ধুটাকে একটু বুঝায়েন। মিম চলে গেল।
আমি প্রমিকে খুব মিস করছি। আমার মন চাইছে প্রমিকে নিজের বুকে আগলে রাখতে, কিন্তু আবার কিছুদিন আগের কথা মনে পড়ে যাচ্ছে। যে মেয়ে আমাকে দেখতে পারতো না, সে আজ আমাকে ভালোবাসে। কেমনে? নাকি এটা প্রমির কোনো চাল? প্রমি, আর কোনো চাল খাটানো লাগবে না। আমি প্রমির সামনেই যাব না। আর আমাদের বিয়ে 6 মাস পূর্ণ হলে ডিভোর্স পেপার চলে আসবে, তখন প্রমিকে মুক্ত করে দেব। সুমনের সাথে ভালোই কাটছে আমার দিন। সুমনের বাসায় 2 দিন কেটে যায়। পরদিন সকালে বসে একটি বই পড়ছিলাম, হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সুমন বাড়িতে ছিল না, তাই আমি গিয়ে দরজা খুললাম। দরজার উপাশে মানুষটাকে আশাই করিনি আমি। এ কি আঙ্কেল, আপনি? এত তাড়াতাড়ি বাবা থেকে আঙ্কেল হয়ে গেলাম? সরি বাবা, আসুন ভেতরে আসুন। তারপর ওনাকে নিয়ে ভেতরে গেলাম। তা বাবা হৃদয়, তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ বাবা, ভালোই। আপনারা? আমার এই কোনো রকম। তা বাবা, আমাকে আর পমিকে কি ক্ষমা করা যায় না? এ কি বলছেন বাবা আপনি? আপনি কেন ক্ষমা চাইছেন? দেখো, আমি তোমাকে না জানি কি কি বলে ফেলেছি, আর পমিও তোমার সাথে কম খারাপ ব্যবহার করেনি। দেখো হৃদয়, আমি তো তোমার বাবার মতোই। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের কাছে চলো। ছি ছি বাবা, এগুলো কি বলছেন? আমি আপনাদের উপর রাগ করে বাড়ি ছাড়ি? আর আসল কথা, আমার কোনো রাগই নেই। আমি বাড়ি ছেড়েছি একটা কারণে, আর তা হলো প্রমি আমার মুখ দেখতে পারে না। ও আমায় একদমই সহ্য করতে পারে না। আর আমি যে ওকে কথা দিয়েছি আমি চলে যাব ওর জীবন থেকে এবং ওই বাড়ি থেকেও। দেখো বাবা, প্রমি যা করেছে খুব খারাপ করেছে, কিন্তু এখন ও আর সেই আগের পমি নেই। তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর পমি যেন পাগল হয়ে গিয়েছিল, ঠিকমতো খেত না, ওর কোনো কাজই করতো না, শুধু তোমার পাশে বসে সারাদিন কাটাতো। তুমি ঠিক হওয়ার পরে ও একটু স্বাভাবিক হয়ে উঠেছিল, কিন্তু তুমি যখন সুমনের সাথে এ বাড়ি চলে আসলে তখন থেকে ও এক ফোঁটা পানিও মুখে নেয়নি। এখনও হাসপাতালে ভর্তি। কি বলছেন এগুলো বাবা? বাবা, প্রমি আমার একমাত্র মেয়ে, ও এখন তোমায় ছাড়া বাঁচবে না। আমি তোমার কাছে আবার একমাত্র মেয়ের জীবন ভিক্ষা চাইছি, প্লিজ তুমি না করো না। আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে যাই। ভাবতে থাকি, এই কি সেই প্রমি যেখানে কিছুদিন আগে আমাকে ইচ্ছে মতো অপমান করতো? এই কি সেই প্রমি যে নিজে আমার নামটা সহ্য করতে পারতো না? এই কি সেই প্রমি যার একটু কাছে যেতে চাইলে শুনতে হতো হাজারো কথা? প্রমি কি এখন আমি সত্যি ভালোবাসে, নাকি এটাও নতুন কোনো নাটক? প্রমি কেন করছে এসব? নিজের রুমে এসে বসে বসে এসব ভাবতে লাগে। আর প্রমির বাবা হতাশ হয়ে চলে যেতে লাগে। পথে প্রমির বাবার সাথে সুমনে দেখা হয়। আঙ্কেল, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? সুমন বাবা, তুমি একটু হৃদয়কে বোঝাও, ওকে ছাড়া এখন পমিকে বাঁচানো সম্ভব না। প্রমি আমাদের একমাত্র মেয়ে, ওর মুখ প্রাণে চেয়ে আমরা বুড়ো বুড়ি বেঁচে আছি। আমার মেয়েটা এখন হাসপাতালে। তুমি বাবা একটু হৃদয়কে বোঝাও, তুমি বোঝালে ও নিশ্চয় বুঝবে। প্রমির বাবা সুমনের হাত ধরে। আঙ্কেল, আমি দেখছি, আপনি যান। বাবা, প্রমির কিছু হয়ে গেলে আমরা বুড়ো বুড়িও বাঁচব না। তুমি প্লিজ হৃদয়কে নিয়ে আসো। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আপনি প্রমির কাছে যান, আমি হৃদয়কে নিয়ে আসছি। সুমন প্রমির বাবাকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। বাড়ি এসে দেখে আমি রুমে বসে আছি। দোস্ত, তোর হৃদয় এতটা পাথর কি করে হলো? দোস্ত, তোর ভালোবাসা আজ হাসপাতালের বেডে, আর তুই এখনো নিষ্ঠুরের মতো বসে আছিস। দোস্ত, আমি যে প্রমিকে কথা দিয়েছিলাম ও সামনে যাব না। দোস্ত, মেয়েটা মরে যাবে রে, চল না একবার। কিন্তু ওর কাছে আর কেনই যাব? ও তো আমি সহ্য করতে পারে না। তুই কি কিছুই বুঝিস না? আর একটা মেয়ে তোর সঙ্গ পাওয়ার জন্য এত কিছু করছে, আর তুই বলছিস ও তোকে সহ্য করতে পারে না? আরে প্রমি তোকে অনেক ভালোবাসে। না, আমার বিশ্বাস হয় না। প্রমি যদি সত্যি আমায় ভালোবাসে তবে তার প্রমাণ দিতে হবে। আমি এর পরীক্ষা নেব। তা তুই যা করবি করিস, আগে হাসপাতালে চল। তারপর সুমন আর আমি মিলে রওনা হলাম হাসপাতালের উদ্দেশ্যে। বাবা, হৃদয় আসেনি? বাবা, হৃদয় কোথায়? ও আসছে মা, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি মিথ্যা বলছো, আমি জানি ও আসবে না, তাই না বাবা? ও তোমায় না করে দিয়েছে, তাই না? প্রমির বাবা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ও আমায় কখনো ক্ষমা করবে না। বাবা, আমি ওকে ছাড়া বাঁচতে চাই না বাবা, আমি মরতে চাই। আমায় মেরে ফেলো বাবা, আমি মরতে চাই। প্রমি কথাগুলো বলে কাঁদতে লাগলো। কিছুক্ষণ নিরাপত্তার পরই প্রমির চোখ গেল দরজায়। দেখে সেখানে আমি দাঁড়িয়েছি। প্রমির মুখে এক চলতে হাসি। মেয়ের মুখে হাসি দেখে প্রমির বাবা দরজার দিকে তাকালো। সে আমাকে দেখতে পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেললো। প্রমির বাবা উঠে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময়, বাবা, প্রমিকে গত 2 দিন হাজার চেষ্টা করেও কিছু খাওয়াতে পারিনি। টেবিলে খাবার রাখা আছে, ওকে একটু খেয়ে নিতে বলো। বলে প্রমির বাবা কেবিন থেকে চলে গেল। আমি সোজা টেবিল থেকে খাবারগুলো নিয়ে প্রমির কাছে গেলাম। প্রমি এক দৃষ্টিতে তাকিয়েছে ওর প্রিয় মানুষটার দিকে। আমি খাবারগুলো নিয়ে প্রমির পাশে বসলাম। প্রমির দিকে তাকিয়ে দেখলাম কতটা বদলে গেছে আগে প্রমি। চোখে নিচে কালো দাগ, রোগা শরীর, চোখ দুটো ফুলে আছে। প্রমিকে এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছিল। প্রমি,
খাবারগুলো খেয়ে নাও। প্রমি কোনো কথাই বলছে না। প্রমি, ওর গায়ে হাত দিয়ে হালকা নাড়া দিলাম। হ্যাঁ বলো। খাবারগুলো খেয়ে নাও। আমি হাত নাড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, তুমি একটু খাইয়ে দেবে প্লিজ? প্রমির এমন করুণ কণ্ঠ শুনে নিজের অজান্তে চোখে পানি চলে আসে। আমি নিজ হাতে প্রমিকে খাবারগুলো খাইয়ে দিতে থাকি, আর প্রমি একদৃষ্টিতে চেয়ে থাকে আমার মুখের পানে। মন ভরে দেখছে ওর প্রিয় মানুষটাকে। খাবার শেষ করে আমি প্রমির পাশে বসে থাকি। প্রমির হাতে এখনও স্যালাইন চলছে। একটু বাবাকে ডেকে দিবে প্লিজ? আমি প্রমির বাবাকে ডেকে আনি কেবিনে। কি হয়েছে মা, বলো। আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি বাসায় যাব। কিন্তু মা, তুই তো এখনো অসুস্থ। কিচ্ছু হবে না বাবা, আমি এখন ঠিক হয়ে যাব, এখানে আমার থাকতে ইচ্ছে হচ্ছে না। প্রমির কথায় আর না করলো না প্রমির বাবা। বিকেলে প্রমিকে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসা হলো। কিন্তু সমস্যা হচ্ছে, প্রমির রুম 2 তলায়, আর সিঁড়ি দিয়ে হুইল চেয়ারে ওঠানো সম্ভব না। আর প্রমি এতটাই দুর্বল যে দাঁড়াতে পারছে না। তাই আমি বাধ্য হয়ে প্রমিকে কোলে করে নিতে হলো। প্রমি আমার গলা 2 হাত দিয়ে জড়িয়ে আমার বুকে মাথা রাখলো। এই প্রথম প্রমি আমার বুকে মাথা রাখলো। এই যেন এক অন্যরকম সুখ অনুভব হচ্ছে প্রমির। প্রমি প্রার্থনা করছে এই সময় যেন শেষ না হয়। আমি প্রমিকে নিয়ে প্রমির বিছানায় শুয়ে দিলাম। প্রমি আমার গলা ছাড়তে চাইছিল না, কিন্তু আমি জোর করে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে সে প্রমির পাশে বসেই একটা বই পড়তে লাগলাম। প্রমি একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। রাতে প্রমিকে খাই দিতে হলো। প্রমির ঘুম আসছিল না। আমার খুব ভয় করছে, তুমি প্লিজ আজ আমার কাছে শোবে। আমি কোনো কথা না বলে সোফা থেকে উঠে গিয়ে প্রমির পাশে হয়ে বসলাম। আমার না ঘুম আসছে না, একটু ঘুম পাড়িয়ে দেবে, খুব মাথা ব্যথা করছে। আমি কোনো কথা না বলে প্রমির মাথা হাতে দিতে লাগলাম। প্রিয় মানুষটির ছোঁয়া পেয়ে প্রমির ভালো লাগছে, তাই কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়লো। প্রমিকে ঘুম পাড়িয়ে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। জানি না প্রমি এখন কেমন করছে। ও তো আমার কাছ থেকে মুক্তি চায়, তবে কেন আবার আমার কাছে টানছে, কেন আবার আমায় জড়িয়ে ফেলছে ওর মায়া জালে। প্রমি আসলে কী চাইছে, এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো গরম নিঃশ্বাসে ঘুম ভেঙে গেল। চোখ খুলতে চমকে উঠলাম আমি। দেখি প্রমি মাটিতে বসে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে, আর মুখখানা একদম আমার মুখের উপরে থাকায় আমি হঠাৎ করে চোখ খুলে চমকে উঠি। তার মানে প্রমি রাতে এসে এখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছিল ওর মুখখানি। মন চাচ্ছিল আলতো করে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে ওর কপালে, কিন্তু ইচ্ছা থাকলেও আর পারলাম না। কারণ প্রমি আমায় সেই অধিকার দেয়নি, ও আমায় দেয়নি ওকে ভালোবাসার অধিকার। একটিবার আমায় সুযোগ দিয়ে দেখতো কতটা কেয়ার করি ওর। কেন আমায় মেনে নিল না? আমি এতিম বলে, আমার কিছু নেই বলে? তাতে কি হয়েছে? আমার কি মন নেই? আমি তো সেখানে বসাতে চেয়েছি ওকে। হ্যাঁ, আমার কিছু নেই, আমার পরিবার নেই, সম্পদ নেই, কোনো আশ্রয় স্থান নেই। একটা শুধু দিয়ে তো দেখতে পারতো। ওকে আমি আমার দুনিয়া বানিয়ে নিতাম, ওকে নিয়েই তৈরি করতাম আমার পরিবার। ও হতো আমার একমাত্র সম্বল, ওর বুকে আশ্রয় স্থান করে নিতাম আমি। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ বেয়ে জল করতে লাগলো। চোখটা মুছলাম। কেদের কি হবে? ভালোবাসার পাখিটাকে মুক্ত করে দিই, ও উড়ুক নিজের মতো, বাসা বাঁধুক নিজের পছন্দে। আমি সোফা থেকে উঠলাম। প্রমি এখনও গভীর ঘুমে। ও অসুস্থ, ওইভাবে ফ্লোরে বসে ঘুমানোটা ঠিক না। তাকে কোলে করে বিছানায় নিয়ে আসলাম। বিছানায় শুয়ে দিয়ে চলে যাবো, ঠিক সেই সময় প্রমি আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমি ওর ঘুমটা নষ্ট করতে চাইছিলাম না। ঘুমের মধ্যে খুব ভালো লাগছিল ওকে দেখতে। এই কয়দিনে হয়তো ঠিকমতো ঘুমায়নি, আর একটু ঘুমাক। আমি দেখি আমার প্রিয় মুখটা। প্রমির পাশে বসে অপলকভাবে ওর দিকে তাকিয়ে থাকি। 9টার দিকে ঘুম ভাঙে প্রমির। সে দেখে আমি তার পাশে বসেই অপলক তাকিয়েছি তার দিকে, আর সে আমার হাত জড়িয়ে ধরে আছে। প্রমির এবার আমার হাতটা আরেকটু আপন করে জড়িয়ে ধরে চুমু খায় হাতটাতে। এর ফলে আমার ঘোর কাটে। প্রমি, উঠে গেছো? ওঠো, সকাল হয়েছে, ফ্রেশে ব্রেকফাস্ট করতে হবে। উঠতে পারছি না, শরীর খুব দুর্বল লাগছে, তুমি একটু সাহায্য করবে প্লিজ? আমি প্রমিকে উঠতে সাহায্য করলাম। আসলে প্রমি এখন একটু সুস্থ আছে। সে এমন করছে কারণ এতে সে আমার সঙ্গ পাচ্ছে। আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? আমি একা একা হাঁটতে পারবো না। কি আর করার, আমি প্রমিকে ধরে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি, আর প্রমি আমাকে জড়িয়ে ধরে হাঁটছে। প্রমিকে ওয়াশরুমে নিয়ে আসার পর আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসছিলাম, ঠিক তখনই। শোনো না, আমি হাত নাড়াতে পারছি না, একটু ব্রাশ করিয়ে দিবা? দেখো প্রমি, আমি জানি তুমি এগুলো ইচ্ছে করে করছো, আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে, আমি ব্রাশও করবো না আর ব্রেকফাস্টও করবো না, যাও, তোমাকে লাগবে না। আমি জানি প্রমির রাগ, তাই আমি হার মেনে যাই রাগের কাছে। আমি প্রমিকে সাহায্য করি, তারপর প্রমি আমার উপরেই ভর করে খাবার টেবিলে আসে। প্রমির রাগ, অভিমান ও জোরাজুরির ফলে আমি নিজ হাতেই প্রমিকে খাইয়ে দিই। আমাদের মধ্যে এমনটা চলতে থাকে। রাতে প্রমিকে ঘুম পাড়িয়ে দিতে হয়। প্রমি আমাকে খাটে শোয়ার জন্য জোরাজুরি করলো। প্রমি ঘুমিয়ে যাওয়ার পর আমি সোফায় শুয়ে পড়ি, আর সকালে আমার ঘুম ভাঙে প্রমির গরম নিঃশ্বাসে। এভাবে চলে আমাদের দিনগুলো। দেখতে দেখতে প্রমি স্বাভাবিক হয়ে ওঠে, তাই আমি আবার প্রমির থেকে দূরত্ব সৃষ্টি করতে থাকি। আমি আবার মনোযোগ দিয়ে পড়ালেখায় প্রতিদিন সকালে উঠে ইউনিভার্সিটিতে চলে যাই, আর দুপুরে আসি। যার পরে প্রমি এখন
সকালে না খেয়ে থাকে, কারণ ওর প্রিয় মানুষটি এখন আর তাকে আগের মতো আদর করে খাইয়ে দেয় না, রাতে ঘুম পাড়িয়ে দেয় না, তাকে একটু সময় দেয় না। প্রমীর কষ্ট হয়, কিন্তু এটা ভেবে সে খুশি থাকে যে তার প্রিয় মানুষটি এখনও তাকে ছেড়ে যাচ্ছে না। কিন্তু আমার মাথায় চলছে অন্য কিছু। অপরদিকে সুমনের সাথে এমন একটা ভালো সম্পর্ক মিমের। মিম সুমনের খুব কেয়ার করে, সাথে আমারও। আমি আমার এই অনাথ জীবনে একটা ছোট বোন পেয়ে যাই, আর সুমন পেয়ে যায় তার জীবনের পথে চলার একজন সঙ্গী। সবাই যখন খুশি, তখন প্রমি ভুগছে কিছু না পাওয়ার যন্ত্রণায়। সে আজও আমার কাছ থেকে স্ত্রী অধিকার পায়নি, আমাকে আপন করে নিতেও পারেনি। প্রমির ইন্টার কমপ্লিট হলেও সে আর পড়ালেখা করতে চায়নি, যদিও আগে তার ইচ্ছা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া, কিন্তু এখন তার দুনিয়াটাই আমাকে ঘিরে। সে এখন স্বপ্নে দেখে ছোট্ট একটা পরিবারের সুখ, শান্তি, ভালোবাসা, কিন্তু সে আজও পারেনি আমাকে আপন করে নিতে। দুপুরে আমার পথে বসেছে প্রমি। ইউনিভার্সিটি শেষ করে এখন চলে আসার কথা, কিন্তু আসছিলাম না। দুপুর পরে বিকেল হয়ে গেল, তবুও যায়নি। আমার অপেক্ষায় বসে থেকে দুপুরে খাওয়া হলো না প্রমির। আমাকে ফোন করেছে অনেকবার, কিন্তু একবারও ফোন তোলেনি। খুব রাগ হতে থাকে আমার উপর, কিন্তু চিন্তা হচ্ছে তার বেশি। রাতে বাড়ি ফিরি, কলিং বেল পড়তে প্রমি দরজা খুলে দেয়। যদি কিছুক্ষণ আগে আমার উপরে খুব রাগ হচ্ছিল তার, কিন্তু সে আর এখন আমার উপর রাগ দেখাতে পারে না, ভালোবাসাটা বেশি দেখায়। তুমি ঠিক আছো তো? কই ছিলে এতক্ষণ? ফোন তোলনি কেন? আস্তে আস্তে, আমি বন্ধুদের সাথে ছিলাম, ফোন সাইলেন্ট করেছিল, তাই ধরতে পারিনি। আচ্ছা ভিতরে আসো, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। প্রমি, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। আমি কথাটি বলে রুমে চলে যাই। প্রমি আমার আচরণে খুব কষ্ট পায়। সে ভাবে, যার জন্য সারাদিন না খেয়ে অপেক্ষা করলাম, তার কাছে এতটুকু সময় হতে পারলো না। প্রমিও খাবার খেলো না। রাতে আমি বুঝতে পারলাম প্রমি অভিমান করেই আছে, তাই প্রমিকে নিচেতে খাইয়ে দিলাম। আমি খাইয়ে দেওয়ার প্রস্তাব দিলে আর প্রমি অভিমান করে থাকতে পারে না, কারণ অনেক দিন হলো প্রমি আমার হাতে খায়নি। খাবার খেয়ে রুমে আসলাম দুজনই। শোনো, আজ থেকে তুমি আমার পাশে শুবে। না, আমি সোফাতেই ঠিক আছি। আমি বলছি না তুমি বিছানায় শুবে? দেখো প্রমি, আমায় বেশি জোর করবে না, বেশি জোর করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার এই কথায় বাকরুদ্ধ হয়ে যায় প্রমি। সে আমার কাছ থেকে এমন কথা আশাই করেনি। আর কোনো কথা না বলে প্রমি শুধু এক করুণ দৃষ্টিতে চেয়ে থাকে আমার দিকে। আমি নিজের মতো সব কিছু গুছিয়ে সোফাতে শুয়ে পড়ি। প্রমি খাটে বসে কাঁদতে থাকে, অনেক কাঁদে সেদিন, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে নেয় যে যাই হয়ে যাক না কেন, আমাকে সে নিজের করেই ছাড়বে। সে বিছানা থেকে উঠে পড়ে। সকালে আমার ঘুম ভাঙে। আমি আমার বুকের উপর ভারী কিছুর চাপ অনুভব করতে পারি। চোখ মেলে তাকাতে দেখি প্রমি সোফাতেই আমার বুকের উপর এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি বুঝতে পারছি যে প্রমি এখন আমাকে অনেক ভালোবেসেছে, কিন্তু আমি চাই এ কথা প্রমি নিজেই বলুক। আর আমি যে প্রমিকে ভালোবাসি না তা নয়, আমি প্রমিকে অনেক ভালোবাসি, হয়তো প্রমির চেয়েও বেশি। আমি প্রমির ঘুমন্ত চেহারার দিকে চেয়ে আছি। খুব মায়া প্রমির এই মুখখানিতে, যা সেই প্রথম দিনই আমার মন কেড়ে নিয়েছিল। প্রমি আমার বুকেই গভীর ঘুমে মগ্ন। আমি আলতো করে প্রমির কপালে একটা চুমুকে দিই। এর ফলে প্রমি আমাকে আরেকটু চেপে ধরে শুয়ে থাকে, আর আমি মগ্ন থাকি প্রমির মুখের মায়ায় নিজের অস্তিত্ব খোঁজায়। প্রমির মুখের পানে চেয়ে সময় কেটে যায় আমার। এই সময়টা যেন আমার অনেক প্রিয় সময়, যেখানে আমার মনের মানুষটি আমার বুকেই শান্তি নিদ্রায় মগ্ন। সকাল 8টায় ঘুম ভাঙে প্রমির। ঘুম থেকে উঠে দেখে সে আমার বুকে শুয়ে আছে এবং আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। সরি, আসলে রাতে একা খুব ভয় করছিল, তাই তোমার কাছে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো। এরপর প্রমি উঠে ফ্রেশ হতে চলে যায়। আমি ভাবতে থাকি প্রমির পাগলামি, কিন্তু প্রমি এখনও কেন বলছেন ওর ভালোবাসার কথা। ও যদি সহজে নাই বলে, তবে আমাকে আরও একটু নিষ্ঠুর হতে হবে, কারণ আমি প্রমিকে আমার মনের কথা একবার জানিয়ে দিয়েছি। এখন সময় ওর। সহজে না বললে অন্যভাবেই কিন্তু বলতে হবে ওকেই। প্রমি ফ্রেশ হয়ে আসলো। আজ ছুটির দিন, তাই আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। আমি সোফায় বসে রাশেদ সাহেবের সাথে কথা বলছিলাম, মানে আমার শ্বশুরের সাথে। আর প্রমি আজ নিজ হাতে রান্না করতে গেছে, হয়তো আমাকে নিজে হাতে রান্না করে খাওয়াবে বলেই আমি আমার শ্বশুর কথা বলতে বলতে ব্রেকফাস্ট তৈরি। আজ যদিও একটু দেরি হয়েছে, তবুও কেউ কিছু বললো না, কারণ আজ প্রমি প্রথম রান্না করলো, তাও আর নিজের ইচ্ছায়। আমি মনে মনে অনেক খুশি, তবে প্রকাশ করলাম না। আর 5টা দিনের মতোই আজও স্বাভাবিকভাবে ব্রেকফাস্ট সেরে নিলাম। প্রমি কিছুটা মন খারাপ, কারণ যার জন্য সে অত কষ্ট করে খাবার রান্না করলো সে কোনো কথাই বললো না। আমি খাবার খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। প্রমিও ব্রেকফাস্ট করে নিল। ব্রেকফাস্ট করে রুমে এসে প্রমি, একটা কথা বলবো? বলো। আজ বিকেলে একটু শপিংয়ে যাবো, প্লিজ যাবে আমার সাথে? না গেলে হয় না? প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, বিকেলে তৈরি থেকো। ধন্যবাদ। আমি রাজি হতে প্রমি অনেক খুশি হয়। প্রমি কিছুই বুঝতে পারছে না আমি কেউকে ভালোবাসি, কারণ আমি প্রমিকে আপন করে নিচ্ছিও না, আবার একেবারে পর করেও দিচ্ছি না। আমার ছোটোখাটো অবহেলায় যতটা কষ্ট পায়, তার থেকে বেশি খুশি হয় যখন আমি ওর কোনো কথা রাখি। বিকেলে প্রমি একটু হলুদ শাড়ি পরে তৈরি হয়। প্রমিকে হলুদ শাড়িতে দেখে আমি তো আবার লাড্ডু প্রমির উপর। কিন্তু কি করব বলুন, তা তো প্রকাশ করব না। আমি এমন ভাব করছি যেন আমি প্রমিকে নোটিসই করিনি। চলো যাই। ও হ্যাঁ চলো।
প্রমি এত কষ্ট করে সাজলো আর আমি তার দিকে কোনো খেয়ালই করিনি। যাই হোক, প্রমিকে নিয়ে বেরিয়ে পড়লাম, তবে গাড়িতে নয়, রিক্সায়। প্রমি আর আমি রিক্সায় পাশাপাশি হলেও বেশ দূরত্ব রেখে বসেছি। প্রমির চোখের আড়ালেই আমি বারবার প্রমির দিকে তাকাচ্ছি, আর প্রমি এই ভেবে মন খারাপ করছে যে যার জন্য এত কষ্ট করে সাজলাম তার চোখে পড়লো না। এমনভাবে বসছো কেন? পড়ে যাবে তো। না, আমি ঠিক আছি। কি ঠিক আছো? এদিকে আসো তো। বলেই প্রমি আমার এক হাত জড়িয়ে ধরে বসে। আমি কোনো কথা বলি না, বাইরের দিকেই তাকিয়েছি। প্রমিকে অ্যাভয়েড করলো, ভেতরে ভেতরে প্রমিকেই চাই আমি। রিক্সা থামলো অনেক বড় একটা শপিং মলের সামনে। তারপর দুজনে মিলে শপিং করলাম সন্ধ্যার একটু আগে আমরা দুজনেই রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন সময় নীলিমার আগমন। নীলিমা হচ্ছে মিমের বন্ধু। মিম আর সুমনের সম্পর্ক তৈরির সুবাদে আমার সাথে নীলিমার পরিচয়। আরে ভাইয়া, কি খবর আপনার? এই তো ভালো, তুমি? জি, আমিও ভালো। তা ভাইয়া চলেন না, একটু ফুচকা খাবো। ফুচকা খাবে? আচ্ছা চলো। প্রমি চলো, আমরা ফুচকা খেয়ে আসি। আজব, আমি পাশে দাঁড়িয়ে আছি কিন্তু আমাকে একদম কিছু বললোই না। অনিচে থাকলেও সে আমাকে না করতে পারিনি। হ্যাঁ চলো। তারপর একটা ফুচকার দোকানে গিয়ে 3 প্লেট ফুচকার অর্ডার দিলাম। সবাই ফুচকা খাচ্ছে, কিন্তু প্রমির ইচ্ছে হচ্ছে সে আমাকে খাইয়ে দিক আর আমি তাকে খাইয়ে দিই। ভাইয়া হা করুন। আমি খাচ্ছি তো, তুমি খাও। আপনাকে হা করতে বলেছি না, আপনি হা করুন। আচ্ছা নাও, হ্যাঁ। এরপর নীলিমা আমাকে খাইয়ে দিল। নিন ভাইয়া, এবার আপনি আমায় খাইয়ে দিন। তারপর হৃদয়ও নীলিমাকে খাইয়ে দিল। এটা দেখে তো নীলা রাগে লাল হয়ে যাচ্ছে। তার ইচ্ছা হচ্ছে এখনই নীলিমার মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। হাজার রাগ সত্ত্বেও সে হৃদয়কে কিছুই বলতে পারছে না, কারণ হারানোর ভয়। যদি হৃদয় আবার তাকে ছেড়ে চলে যায়, তাই সে সেখানে চুপচাপ নিজের মতো দাঁড়িয়ে আছে। এ কি প্রমি, তুমি ফুচকা খাচ্ছ না কেন? না, এই তো খাচ্ছি। ভাইয়া, আমি কিন্তু আপনার উপর রাগ করে আছি। রাগ? কিন্তু কেন? আপনাদের ডিভোর্স পার্টিতে আমায় কেন ইনভাইট করলেন না? কথাটা শুনে নীলা চমকে উঠল। কি বললে? ডিভোর্স? হ্যাঁ, কেন আপনি জানেন না? আপনার আর হৃদয় ভাইয়ের বিয়ের 6 মাস পূর্ণ হয়ে গেছে। তাই হৃদয় ভাই আগামী পরশু একটা ডিভোর্স পার্টির আয়োজন করেছে। ও কি বলছে এগুলো? আরে নীলিমা, দিলে তো সব শেষ করে। আমি চেয়েছিলাম প্রমিকে সারপ্রাইজ দেবো, আর তুমি দিলে সব শেষ করে। আমার কথা শুনে প্রমির মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ভাবতে থাকে, তার মানে কি সে সত্যি আমাকে হারিয়ে ফেলতে চাইছে? না, সে কোনো কিছুর বিনিময় হলেও আমাকে চাই। আচ্ছা নীলিমা, তুমি এসো সবার সাথেই। আর হ্যাঁ, সব কিছু ম্যানেজ করো তোমরাই। ঠিক আছে ভাইয়া। এরপর আরও কিছু কথা বলে নীলিমা চলে গেল। এরপর আমি প্রমিকে নিয়ে বাড়ি ফিরলাম। প্রমি যেন কাঠের পুতুল হয়ে গেছে, কোনো কথাই বলতে পারছে না সে। আমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। অপরদিকে প্রমি যেন ভুলে গেছে সে পৃথিবীর একজন। রাতে আমার জোড়াজুড়িতে খেতে হয় প্রমির। খাওয়া দাওয়া শেষ করে আমি প্রমি উভয় রুমে যাই। আমি যথারীতি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। প্রমি আমার কাছে এসে, একটা কথা বলবো? বলো। বলছিলাম কি, আমাকে ডিভোর্স দেওয়াটা কি বেশি জরুরি? প্রমি দেখো, তুমি আমি অনেক ভালোবাসতাম। বলবো না যে তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, কারণ সেটা বললে হবে সবচেয়ে বড় মিথ্যা কথা। আমি পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষদের ভালোবেসেছি তারা হলো আমার মা বাবা। তাদের পরে যদি আমি কাউকে বেশি ভালোবেসে থাকি, তবে সেটা ছিলে তুমি। তোমার আমার বিয়ের পর হয়তো ভেবেছিলাম তোমার আগলে ধরেই কাটিয়ে দেবো বাকি জীবনটা, কিন্তু তুমি আমি সেই সুযোগটা দাওনি। তুমি প্রথমে আমার কাছে যা চাইলে তা হলো ডিভোর্স। আর আমার ভালোবাসার মানুষ আমার কাছে কিছু চাইবে আর আমি তা দিতে পারবো না, সেটা তো হবে আমার চরম ব্যর্থতা। তাই তো তোমায় ডিভোর্সটা দিয়ে দিচ্ছি। আমার এখন জীবনে এমন একজনকে চাই যাকে আমি নই, বরং সে আমায় ভালোবাসে। কারণ আমার ভালোবাসার মানুষগুলো সবসময় আমায় ছেড়ে চলে গেছে। আর হ্যাঁ, তোমার আমার ডিভোর্স হওয়ার পর আমি নীলিমাকে বিয়ে করে নেব, কারণ আমি জানি ও আমায় ভালোবাসে আর আমার একটু খেয়ালও রাখবে। আমার কথাগুলো শুনে প্রমি আরও পাথর হয়ে যায়। আমার এতটা কাছে থেকে এতটা দূরে সরে যেতে হচ্ছে আজ। যে হৃদয় আমার ভালোবাসার জন্য শত অপমান সহ্য করেও পড়েছিল আমার কাছে, সে আজ নিজেই আমায় দূরে ঠেলে অন্যের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। দেখুক, আমি আর ওকে বাধা দেব না। সেই অধিকারটুকু যে আমার নেই, কি করে বাধা দেব ওকে? একসময় আমি নিজেই তো ওকে দূরে ঠেলে দিয়েছি, আর আজ সে আমার থেকে এতটাই দূরে সরে গেছে যে আজ শত চেষ্টাও তাকে আগলে রাখতে পারবো না। আর আমি মনে মনে ভাবছি, এবার তো বড় ভালোবাসি, চুপ করে আছো কেন? আমি জানি অনেক ভালোবাসো আমায়। আমি জানি নীলিমার সাথে অতটা ক্লোজড হয়, কতটা জোরে ছিলে তুমি। তবে কেন বলছো না আজ? কেন হারিয়ে যেতে দিচ্ছ আমায়? কেন টেনে নিচ্ছ না নিজের বুকে? কি হলো প্রমি, কিছু বলছো না যে? না, কিছু না। প্রমি চলে যায় আমার সামন থেকে। অজরে কেঁদেছিল সেই রাতে প্রমি। নিজেকে গালি দিচ্ছিল নিজের করা ভুলের কারণে। সকালটা স্বাভাবিক কাটলো। আজ আর আমি ঘুম থেকে উঠে প্রমিকে পাশে পাইনি। প্রমি আমার থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করছিল। হয়তো আমার থেকে নিজের কান্নাগুলো আড়াল করতে চাইছিল সে। বিকেলে আমার সকল বন্ধুরা প্রমিদের বাড়ি চলে আসলো, সাথে প্রমির বান্ধবীরাও। দোস্ত, যাক তুই অবশেষে সেই ছোট লোকের বাচ্চাটার থেকে মুক্তি পেতে চলেছিস আজ।
প্রমির এক বান্ধবী বলল কথাটি। প্রমি বসিয়ে দিল তার গালে সচর এক চর। মুখ সামলে কথা বল জুই। নীলার বেস্ট ফ্রেন্ডের নাম জুই। দোস্ত তুই আমায় মারলি? তুই আমার স্বামীর ব্যাপারে উল্টাপাল্টা বললি কেন? তুই তো নিজেই বলতি ওই ছোট লোকের বাচ্চাটা তোর জীবনটা শেষ করে দিচ্ছে। তুই যদি ওকে নিয়ে আরেকটা কথা বলিস তো আমি ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। জুই আর কোনো কথা না বলে অন্য বান্ধবীদের নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সবাই ছাদে পার্টির ব্যবস্থা করেছে, আর প্রমির বাবা মাও কিছু বলছে না। বেলা যত গড়তে লাগলো, প্রমির কান্নাটা তত বাড়তে লাগলো। আজ রাত 12টায় হারাতে চলেছে তার প্রিয় মানুষটাকে। না, আমি হৃদয়কে কিছুতেই ডিভোর্স দিব না। ও চাই করুক, আমি ডিভোর্স লেটারে স্বাক্ষর করব না। এদিকে বিকেল পেরিয়ে রাত হয়। প্রমি আজ দুপুরেও রাতে কিছুই খায়নি। অনেক জোর করেছিল, কিন্তু ফলাফল শূন্য। রাত 11:50। রুমে ঢুকেই প্রমিকে ঢাক দিলাম। আমার চোখের আড়ালে নিজে চোখের পানি মুছে নিল প্রমি। হ্যাঁ বলো। চলো, ছাদে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আজ যে তোমার খুশির দিন, তুমি কি খুশি নও? হ্যাঁ, আজ আমার খুশির দিন। আজ আমি সত্যি অনেক খুশি। হ্যাঁ চলো। ছাদের দিকে হাঁটতে লাগলাম দুজনেই। হঠাৎই প্রমি মাথা করে পড়ে যেতে লাগলো। সাথে সাথে আমি প্রমিকে ধরে নিলাম। প্রমি, প্রমি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? প্রমি মুখে একটা হাসি নেই। আমি কখনোই পারবো না ডিভোর্স লেটারে স্বাক্ষর করতে, কখনোই পারবো না তোমায় পর করে দিতে, তাই। আমার দিকে একটা বিশেষ শিশি এগিয়ে দিয়ে আমার কোলে অচেতন হয়ে পড়ে প্রমি। সে মুখে আমার দিকে একটা ছোট্ট শিশি এগিয়ে দেয়। আমার কোলে জ্ঞান হারে প্রমি। আমার আর বুঝতে বাকি রইল না প্রমির কি হয়েছে। প্রমিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাথে প্রমির মা বাবা আর পার্টিতে এসে সবাই যায় হাসপাতালে। প্রমিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার বেরিয়ে আসে অপারেশন থিয়েটার থেকে। ডাক্তার, আমার মেয়ে। দেখুন, হাসপাতালে আনতে বেশি দেরি না হয় এ যাত্রায় বেঁচে গেছো। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ আমাকে নয়, উপরওয়ালাকে দিন। আমরা তো শুধু চেষ্টা করতে পারি। ডাক্তার, আমরা কি এখন ওর সাথে দেখা করতে পারি? এখন ওকে একটু বিশ্রাম দিন, 20 মিনিট পর ওর সাথে দেখা করার ব্যবস্থা করে দিব। ধন্যবাদ ডাক্তার। 20 মিনিট পর সবাই একসাথে গেল প্রমির সাথে দেখা করতে। কেন করলি এটা? প্রমি চুপ করে আছে। আমাদেরকে একা করে চলে যেতে চাইছিলি? বাবা, আমি এমনটা চাইনি, কিন্তু কি করে পারতাম আমি হৃদয়কে ডিভোর্স দিতে? আমি ওকে খুব ভালোবাসি। কখনো এই কথা হৃদয়কে বলেছিস? না, বলার সুযোগ পাইনি। তার আগেই তো ও ডিভোর্সের সব ব্যবস্থা করে নিয়েছে। কি বললো হৃদয়? তোকে ডিভোর্স দিচ্ছিল? মানে কি বলছো এগুলো? আজ তো আমাদের বাড়ির ডিভোর্স পার্টি হচ্ছিল। ডিভোর্স পার্টি কখনো দেখেছিস? আরে শোন, হৃদয় তোকে তোর থেকেও অনেক বেশি ভালোবাসে। তাহলে এসব কি ছিল? আর এই পার্টি? আজ তোর জন্মদিন ছিল দোস্ত। তবুও বাবা হৃদয় এখন নীলিমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। ও আর আমায় ভালোবাসে না। আমি এখানে আছি, কিন্তু হ্যাঁ, হৃদয় ভাইয়া আমাকে নয় তোমাকেই ভালোবাসে। সেদিন বিকেলের দেখা করা, কথা বলা, ফুচকা খাওয়া, এমনকি ডিভোর্সের কথাটা তোলা ছিল একটা প্ল্যান, যাতে তুমি তাড়াতাড়ি হৃদয়কে নিজের মনের কথাটা বলে দাও। তার মানে এসবই মিথ্যা ছিল? উনি কোথায়? ওনাকে দেখছি না যে। এখানে আবার উনিটা কে? আরে এসবের নাটের গুরুত্ব এখানে নেই। চলো আমরা সবাই বাইরে যাই, আর প্রমির উনিকে ভিতরে আসার সুযোগ করে দিন। হ্যাঁ, সবাই বাইরে চলো। এরপর সবাই বাইরে চলে যায়। আমাকে পাঠিয়ে দিল প্রমির কাছে। আমি মাথা নিচু করে এসে প্রমির পাশে বসলাম। মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। আমি ভাবতে পারিনি প্রমিকে সারপ্রাইজ দিতে গিয়ে এত বড় কষ্ট দিয়ে ফেলবো। আজ প্রমির এই অবস্থার জন্য আমি নিজেকে দায়ী করছি। অপরদিকে প্রমি তাকিয়েছে তার একান্ত আপন মানুষটির মুখের দিকে। প্রমি এটা ভেবে শান্তি পাচ্ছে যে তাকে আর এই মানুষটিকে হারাতে হবে না। আমি এবার নিচের দিকে তাকিয়ে প্রমিকে সরি বলতে যাব, ঠিক তখনই প্রমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি আমার একমাত্র আপন মানুষটিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে দিই। কেন করতে গেলে এমন? ভয়ে, আপনাকে হারাবার ভয়ে। তোমার কিছু হয়ে গেলে কি হতো? তবুও তো আপনার বউ হিসাবেই মরতাম। ডিভোর্স পেপারে তো আর সই করতে হতো না। আর ডিভোর্স পেপারে সই করার থেকে এই কাজটাই আমার কাছে সহজ মনে হলো, তাই এটাই বেছে নিলাম। তুমি না থাকলে আমার কি হতো? কাকে নিয়ে স্বপ্ন দেখতাম? কেন? আপনার নীলিমা আছে না? আমি যে শুধু তোমাকে ভালোবাসি। জানি আপনি আমাকে ভালোবাসেন। বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল প্রমি। আচ্ছা, তুমি আমায় আপনি আপনি করে বলছো কেন? কারণ আপনি আমার স্বামী, তাই। এতদিন তো তুমি করে বলছো। তখন আমি আপনাকে ভালোবাসতাম। তার মানে এখন আমাকে ভালোবাসো না? বাসি, অনেক ভালোবাসি, আর তার থেকেও বেশি সম্মান করি, তাই এখন থেকে আপনি করেই বলবো। তোমায় বুঝতে আমার আরেক জীবন লাগবে। প্রথমে তুই, তারপর তুমি, আর এখন আপনি করে বলছো। আগের কথাগুলো ভুলে যান। আগে অহংকারের পদ্মার কারণে আপনার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু আমায় মাফ করে দিন প্লিজ। আরে কি বলছো? আমি তোমার কোনো ব্যবহারে কষ্ট পাইনি, কিন্তু তোমার সাথে যা করেছি তা সত্যি ভুল হয়ে গেছে। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এ কথা শোনার পর প্রমি আমার বুক থেকে সরে অন্যদিকে মুখ ফিরে বসে। কি হলো? ওইদিকে বসলে কেন? কথা বলছো না কেন?
আমি আপনার উপর রাগ করে আছি। এই কয়দিন অনেক কষ্ট দিয়েছেন আমায়, অনেক কাঁদিয়েছেন, আমায় একটু আদর করেননি। ও এই কথা, আসো। বলে আমি প্রমীর মুখটা ধরে নিজের কাছে এনে কপালে আলতো করে চুমু খেলাম। এবার খুশি? হুম। বলে আবার আমাকে জড়িয়ে তুলো প্রমি। একটা উপদেশ, মেয়েদের ঠোঁটে চুমু দিলে শারীরিক লালসা বাড়ে, এতে ভালোবাসা বিন্দুমাত্র বাড়ে না। আপনি যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন তবে পরমা ধরে তার কপালে একটি চুমু দিন। সে আপনার প্রতি ভরসা পাবে, বিশ্বাস বাড়বে, আপনাকে সম্মান করবে, আর অবশ্যই আপনার প্রতি তার ভালোবাসা 1000 গুণে বৃদ্ধি পাবে। এভাবে সারা জীবন আপনার এই বুকটাতে মাথা রাখতে দেবেন তো? কতদিন দেব তা জানি না, তবে যতদিন বেঁচে থাকবো এই বুক শুধু তোমার। দেখো, কখনো উল্টাপাল্টা কথা বলবেন না। উল্টাপাল্টা কি করলাম? আমি কি আর সারা জীবন বেঁচে থাকবো নাকি? তো তোমায় কথা দেবো কি করে যে আমার এই বুকটা সারা জীবনের জন্য তোমার? দেখুন, যেদিন মাথা রাখার জন্য আপনার এই বুকটা পাবো না, সেই দিনই মাটিতে মাথা রেখে চিরনিদ্রায় ঘুমিয়ে যাব। প্রমি কথাটা বলে আর শক্ত করে জড়িয়ে ধরল আমাকে, আর আমিও পরমাদরে নিজের ভালোবাসাকে আগলে নিলাম বুকে। আচ্ছা, তুমি কি এতটুকু চিন্তা করোনি যে তোমার বাড়িতে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি পার্টি করে, আর তোমার বাবা মা কেন বাধা দিল না? বা তুমি এইটুকু ভাবতে পারলে না যে ডিভোর্স যখন দেবই তখন এত রাত করার কি আছে? কেউ কি কখনো রাত 12টায় ডিভোর্স পার্টির আয়োজন করে? আপনার কাছ থেকে ডিভোর্সের কথা শুনে আমার দুনিয়াটা উল্টে গেছিল। হারিয়ে ফেলেছিলাম সব চিন্তা শক্তি। আপনি খুব কষ্ট দিয়েছেন আমায়। আমি প্রমিকে বুকে জড়িয়ে নিলাম। আমি খুব সরি, তোমায় একটু সারপ্রাইজ দিতে গিয়ে কষ্ট দিয়ে ফেলেছি। যাই হোক, আজ আমি আমার জন্মদিনের বেস্ট উপহারটা পেয়েছি, তা হলো আপনার ভালোবাসা। সত্যি এটা আমার জন্য অনেক। ভাবি, আমি কি একটু আসতে পারি? আপনারা বাকি রোমান্স বাড়ি গিয়ে কইরেন। হ্যাঁ নীলিমা, আসো আসো। প্রমি তখন আমাকে জড়িয়ে ধরে আছে। বাবা, ভাবি তো ভাইকে পুরো নিজের মধ্যে লক করে রেখেছেন। ভয় নেই, আমি ভাইকে চুরি করব না আপনার কাছ থেকে। নীলিমার কথা শুনে আমরা তিনজনে হেসে ফেললাম। আগের দিন যখন ভাইয়া আমায় ফুচকা খাইয়ে দিচ্ছিল, তখন আপনি আমার দিকে যে লুকস দিচ্ছিলেন না, ভাবি সত্যি খুব ভয় করছিল। আপনি আমার মাথায় না ফুচকার প্লেট মেরে দেন। হ্যাঁ, সেদিন খুব রাগ হচ্ছিল তোমার উপর, কিন্তু এখন নেই। তা ভাবি, ভাইয়া কি আপনার ভালোবাসার কথা বলেছেন, নাকি আমি প্রপোজ করে দিব? করো, সমস্যা নাই। আমি জানি তোমার ভাইয়া এখন শুধুই আমার। এভাবে আরও কিছুক্ষণ কথা হলো তিনজনের মধ্যে। তখনও প্রমি আমার বুকে ছিল। আজ যেন এই বুক ছাড়তে ইচ্ছে করছে না প্রমির। 2 দিন লাগলো প্রমির সম্পূর্ণ সুস্থ হতে। এই 2 দিনে আমি তার পাশেই ছিলাম। প্রমিকে নিজ হাতে খাইয়ে দিতাম, রাতে ঘুম পাড়িয়ে দিতাম। প্রমি কখনো আমাকে চোখের আড়ালই হতে দেয়নি এই 2 দিন। রাতে যখন আমি প্রমিকে ঘুম পাড়িয়ে দিতাম তখন প্রমি আমার এক হাত খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তো, যাতে ঘুমানোর পর আমি তাকে ছেড়ে না যাই। আমি রাতে ঘুমাতাম না। প্রমির ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকিয়ে রাত পার করে দিতাম। রাতে প্রমির অজান্তে কত চুমু খেয়েছি এই মায়াবী মুখখানিতে তা আমি নিজেও জানি না। কি যেন একটা টানে আমাকে, আমার ভেতরটা কেন যেন বারবার প্রমির দিকে আকর্ষণ করে। যাই হোক, আমি এতটুকু তো বুঝে গেছি যে আমার দুঃখে জীবনের অবসান ঘটেছে, আর আমার একটা জীবনে পথ চলার একজন সাথী পেয়ে গেছি। এখন হাজার ঝড়েও তার হাত ছেড়ে দেব না। প্রমিকে হাসপাতালে থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সে এখন সম্পূর্ণ সুস্থ। প্রমিকে সকালে খাইতে ভার্সিটি চলে যাই আমি। অনেকদিন ভার্সিটিতে আসা হয় না বিধায় আমাকে আগের মতো পড়াগুলো সংগ্রহ করতে হয়, আর এতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। এর মধ্যে আমি প্রমিকে ফোন দেওয়ার কথা বলে গিয়েছি। বিকেলে বাড়ি ফিরে রুমে যাই, দেখি প্রমি খাটের এক কোণে বসে আছে। আমি ফ্রেশ হয়ে এসে প্রমির সামনে একটি চেয়ারে বসি, প্রমির হাতটা ধরি। তুমি খাওনি কেন? আপনি তো আমায় এই কয়দিন খাইয়ে দিয়েছেন, তাই আর একা একা খেতে ইচ্ছে হলো না। আরে এই কয়দিনই তুমি তো অসুস্থ ছিলে, তাই? তার মানে আমি আবার অসুস্থ হলে আপনি আমায় খাইয়ে দেবেন? কি বলছো এগুলো? হ্যাঁ। এই বলে প্রমি ফল কাটা ছড়িয়ে নিল আর দিল নিজের হাতে এক টান। এই কি করছো? এখন তো আমার হাত কাটা, এখন আপনি আমায় খাইয়ে দিবেন? আরে পাগলি, আমি তোমায় 3 বেলা খাইয়ে দেবো, এবার হয়েছে। এদিকে আসো, অনেক রক্ত পড়ছে। এরপর প্রমির হাত ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলাম। এরপর ওকে খাইয়ে দিতে হলো। বিকেলের সাথে প্রমিকে কোলে বসে গল্প করতে হলো। প্রমি আমার বুকে মাথা এলে দিল। দুজনে বসে একসঙ্গে সন্ধ্যার গোধূলি দেখলাম, যেমনটা আমার স্বপ্নে ছিল। রাতে প্রমিকে খাইয়ে দিলাম, তারপর রুমে গেলাম। আমি জানি প্রমি আর আমায় সোফায় ঘুমাতে দেবে না। সামান্য খাইয়ে দেওয়ার কথা নিয়ে এভাবে হাত কাটলো, সোফায় ঘুমালে না জানি কি করে। তাই আমি আর সোফায় ঘুমানোর কথাই তুলিনি। আমি প্রমির পাশে শুয়ে পড়লাম। প্রমি নিজের মাথার নিচ থেকে বালিশটা ফেলে দিল। এ কি, বালিশ ফেলে দিলে কেন? তুমি শুবে কিসে? আমি এখানে শুব। বলে প্রমি আমাকে বুকে জড়িয়ে আমার বুকে মাথা রাখলো। আজ থেকে এটাই আমার মাথা রাখার আশ্রয়। প্রমির এই কথায় আমি প্রমিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আপনার কাছে একটা আবদার করব? বলো। আমি একটা ছোট্ট পরিবারের স্বপ্ন দেখি। এখন আমার একটাই স্বপ্ন, বিকেল গড়িয়ে সন্ধ্যা আসবে, পশ্চিম আকাশে গোধূলির রং, আপনি আর আমি পাশাপাশি হাঁটছি, আর আমাদের দুজনের হাত ধরে হাসছে আমাদের আগামী দিনের আলো। আপনি কি দেবেন আমাকে সেই আলোটা এনে? কি বলছে এগুলো?
বলছিলাম কি, আমার একটা ছোট্ট বেবি লাগবে, প্লিজ না করবেন না। কিন্তু আমি তখন পড়ালেখা শেষ করিনি। তাতে কি হয়েছে? আমাদের কি কম আছে নাকি? আমি আর পড়ালেখা করব না, এখন একটা সুন্দর সংসার সাজাতে চাই। আপনি আপনার মতো পড়ালেখা করেন, বাবা বিজনেস সামলাও, আর আমি বেবি নিয়ে থাকবো, প্লিজ না করবেন না। তো আমার বউটা এই আবদার করলো, তো এখন তো আমাকে একটু দুষ্টুমি করতেই। আপনার বউ তো আপনাকে না করলো কে? তো চলো। তারপর আর কি, সেদিন থেকেই শুরু আমার প্রমীর সুখের সংসার। আমি এতিম হলেও নিয়তি আজ আমাকে আবার সব ফিরিয়ে দিয়েছে। হয়তো নিয়তি পারিনি আমার মা বাবার ভালোবাসা ফিরিয়ে দিতে, হয়তো পারিনি আমার শৈশবের দিনগুলো ফিরিয়ে দিতে, কিন্তু আজ নিয়তি আমাকে দিয়েছে একটি পরিবার। প্রমীর বাবা মা আমাকে অনেক ভালোবাসে, আর প্রমী তো নিজের থেকেও বেশি ভালোবাসে আমাকে। নিয়তি হয়তো পারিনি তার ফাঁকা স্থানগুলো পূরণ করতে, কিন্তু নিয়তি একেবারেই নিরাশ করেনি। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, উপরওয়ালার উপরে ভরসা রাখুন, তিনি আপনাকে কখনোই নিরাশ করবে না। আল্লাহ হাফেজ।